আচ্ছা, আজকে আমাদের ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা এবং তার পরবর্তী সময়ে দেখবে পার্টিশন ফাংশন বলে একটা জিনিস আছে আর কি। থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন, যেটাকে জেড বা কিউ দিয়ে এক্সপ্রেস করা হয়, সেই পার্টিশন ফাংশন তার জেনারেল ডিসকাশন যেটা, সেইটা নিয়ে আজকে আমাদের মূলত আলোচনাটা হবে। ঠিক আছে? আচ্ছা, দেখবে আমরা যখন ফার্স্ট লেকচারটা দিয়েছিলাম, এই ফার্স্ট লেকচারে যে তিনটে ডিস্ট্রিবিউশন ফর্মুলা আছে, ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ফর্মুলা আর ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন ফর্মুলা, এই তিনটে ডিস্ট্রিবিউশন ফর্মুলা, তিনটে ডিস্ট্রিবিউশন ফর্মুলা কি টাইপের পার্টিকেলের জন্য অ্যাপ্লিকেবল, সেটা নিয়ে শেষের দিকে দু তিনটে স্লাইডের মধ্যে আমি ব্যাপারটাকে ক্লিয়ার করেছিলাম। সেইটা দিয়ে আমি আবার স্টার্ট করছি যে আমরা যে ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা করব, যে ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল তাদের জন্য অ্যাপ্লিকেবল, তাহলে সেই ধরনের পার্টিকেলকে বলা হয় বোলজনস। এবারে অন্য কিছু ডিস্ট্রিবিউশন ফর্মুলা আছে, ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন ফর্মুলা বা বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ফর্মুলা, যারা কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইজেবল, তাদের আবার দুটো কোটি ক্যাটাগরি হয়, কেউ কেউ বোসন্স, কেউ কেউ ফেরমিয়ন্স। বোসন্সরা বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ফর্মুলা ওবে করে, আর ফেরমিয়ন্সরা ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন ফর্মুলা ওবে করে। সেই জায়গাটা আমরা আরেকবার একটুখানি রিভাইজ করিয়ে দিচ্ছি। কি বলা হচ্ছে যে ইফ দ্য পার্টিকেলস হ্যাভ এক্স্যাক্ট দ্য সেম ইন্ট্রিনজিক প্রপার্টিজ দেন পার্টিকেলস আর সেড টু বি আইডেন্টিক্যাল পার্টিকেলস। যেমন ধরো দুটো ইলেকট্রন, যে কোনো দুটো ইলেকট্রন ধরো, তাদের চার্জ এক্স্যাক্টলি একই, তাদের মাস এক্স্যাক্টলি একই, অর্থাৎ একটা ইলেকট্রনকে ক্যারেক্টারাইজ করবে যে ধরনের ইন্ট্রিনজিক প্রপার্টি দিয়ে, তার নিজস্ব প্রপার্টি দিয়ে, তার নিজস্ব প্রপার্টিগুলো যদি দুটো পার্টিকেলের এক্স্যাক্টলি সমান হয়, তখন তাকে আইডেন্টিক্যাল পার্টিকেলস বলা হবে। তুমি ধরো একই কোম্পানির তৈরি দুটো পেন নাও, একই কোম্পানির তৈরি দুটো বই নাও, মানে একই দুটো বই নাও, দেখবে নতুন অবস্থায় একটার সঙ্গে আরেকটা তুমি কোনো ডিফারেন্সই করতে পারছো না। অর্থাৎ সমস্ত ইন্ট্রিনজিক প্রপার্টিগুলো, এই বইয়ের কালার যা, এই বইয়ের কালারও তাই, এই বইয়ের পেজ নাম্বার যত, এই বইয়ের পেজ নাম্বার তত, এই বইয়ের ওয়েট যা, এই বইয়ের ওজন যা, এই বইয়ের যা মানে ওজন, এই বইয়ের তাই ওজন, এখানে যে অথর, এখানে সেই অথর, অর্থাৎ এই ধরনের যে পার্টিকেলগুলো তাদেরকে বলা হবে আইডেন্টিক্যাল পার্টিকেল। আচ্ছা, আচ্ছা, আইডেন্টিক্যাল পার্টিকেলস ক্লাসিক্যালিও হতে পারে, কোয়ান্টাম মেকানিক্যালও হতে পারে। সবসময় মনে করো না যে কোয়ান্টাম মেকানিক্যালি আইডেন্টিক্যাল পার্টিকেল হয়, ক্লাসিক্যালিও কিন্তু আইডেন্টিক্যাল পার্টিকেল হয়। আমি বললাম না, একই কোম্পানির তৈরি দুটো পেন, একই কোম্পানির তৈরি দুটো বল, একই কোম্পানির তৈরি দুটো মানে মানে একই এর মডেলের হচ্ছে দুটো ধরো টেলিভিশন, সব হচ্ছে আইডেন্টিক্যাল। হ্যাঁ, একটার সাথে আর একটা কোনো তফাৎ নেই। বা একই মডেলের দুটো গাড়ি, নতুন অবস্থায় দেখবে মানে কালার যদি একই তুমি করো আর কি, তাহলে একটার সঙ্গে আরেকটা নতুন অবস্থায় কিন্তু কোনো ডিফারেন্স তুমি বুঝতে পারবে না। ঠিক আছে? তার মানে তাদের সঙ্গে যে ইন্ট্রিনজিক প্রপার্টি যেগুলো অ্যাসোসিয়েটেড, সেগুলো সবই তাদের আইডেন্টিটি। আচ্ছা, এবারে এই যে আইডেন্টিক্যাল পার্টিকেল, যেমন ধর দুটো গাড়ি আমি বললাম, দুটো একই মডেলের ধরো টাটা নেক্সন গাড়ি, তার হয়তো ধরো কালো রঙের, দুজনের দুটো গাড়ি আছে। নতুন অবস্থায় যখন শোরুমে তুমি গেলে, তখন এটাও তুমি নিতে পারো, ওটাও তুমি নিতে পারো, এবার নেওয়া হয়ে গেল। এবারে তারপরে সেটাকে ডিস্টিংগুইশ করা হয় নাম্বার প্লেট বা ইত্যাদি দিয়ে, তাকে ডিস্টিংগুইশ করা হচ্ছে। আচ্ছা, নাম্বার প্লেট যদি ব্যবহার নাও করো, এটা কথা হচ্ছে দুটো গাড়ি শোরুম থেকে বেরিয়ে, হ্যাঁ, তার এক জায়গায় দাঁড় করানো ছিল, দাঁড় করিয়ে হচ্ছে কে কোন দিকে চলে গেল এটা কিন্তু পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ। আমার গাড়ি আমার সাথে চলে গেল, তোমার গাড়ি তোমার সাথে অন্যদিকে চলে গেল, এটা কিন্তু তুমি পরিষ্কারভাবে বুঝতে পারো। তার মানে গাড়িটা কোন পথ দিয়ে যাচ্ছে, দুটো পথ হচ্ছে আলাদা। এই যে পথগুলো, সেইগুলো ঠিক করে দেবে যে দুটো গাড়ি অ্যাকচুয়ালি তারা তাদেরকে তুমি আলাদা করতে পারছে বা ডিস্টিংগুইশ করতে পারছো। ঠিক একই রকমের আইডেন্টিক্যাল পার্টিকেলসকে না তুমি দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারো। কেউ কেউ হচ্ছে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল, এই যে লেখা আছে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল, আর কেউ কেউ আছে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইজেবল। আচ্ছা, ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলসের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি আছে, সেগুলো তারা হচ্ছে ডিস্টিংগুইজেবল। অর্থাৎ দুটো পার্টিকেল তোমার এলো, তো ধাক্কাধাক্কি খেলো, হওয়ার পরে কোন পার্টিকেলটা কোন দিকে গেছে তুমি পরিষ্কার বুঝতে পারবে। অন দ্য কন্ট্রারি, যদি এরকম হতো যে দুটো পার্টিকেল, তাদের যদি লেটসে কোনো ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি না থাকে, তাদের যদি ওয়েভ নেচার থাকে, তাহলে এক নম্বর পার্টিকেল তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা এলো, দু নম্বর পার্টিকেল তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা এলো, তাদের মধ্যে ইন্টারাকশন হলো, করে তাদের মধ্যে সুপার পজিশন হলো, করে একটা রেজাল্টেন্ট ওয়েভ চলে গেছে। তাহলে রেজাল্টেন্ট ওয়েভে কোন পার্টিকেলটা কোন দিকে গেল এটা তুমি দেখতে পাচ্ছ না।
তার মানে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল ডু নট হ্যাভ ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি, হেন্স দে আর, এখানে একটুখানি ভুল হয়েছে, দে আর ইনডিস্টিংগুইজেবল, এগুলো তারা তোমার ইনডিস্টিংগুইজেবল। হচ্ছে ইনডিস্টিংগুইজেবল। ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল, আর কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা কিন্তু তোমার ইনডিস্টিংগুইজেবল। মানে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল তারা ডিস্টিংগুইজেবল, আর কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল কিন্তু ইনডিস্টিংগুইজেবল। তাহলে দেখো খেয়াল করে, আইডেন্টিক্যাল পার্টিকেল কিন্তু কিন্তু তবুও তারা ডিস্টিংগুইজেবল হতে পারে, ইনডিস্টিংগুইজেবল হতে পারে। ডিস্টিংগুইজেবল আর ইনডিস্টিংগুইজেবল গুলো আমি কিসের রেসপেক্টে বলছি, যে সকাল যে ফেজ বেস ট্র্যাজেক্টরিটা, আইডেন্টিক্যাল পার্টিকেল যদি তোমার ক্লাসিক্যাল হয় তাদের ওয়েল ডিফাইন্ড ফেজ ফেজ ট্র্যাজেক্টরি আছে, সেখানে তারা ডিস্টিংগুইজেবল। কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে কোনো ওয়েল ডিফাইন্ড ফেজ ফেজ ট্র্যাজেক্টরি নেই, সেখানে তারা হচ্ছে ইনডিস্টিংগুইজেবল। আচ্ছা, এবারে এবারে এই যে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা, এই যে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল, এমনি আমি তো আইডেন্টিক্যাল পার্টিকেল বাকি যে ক্লাসিফিকেশন গুলো, মানে এটা এখানে কেন ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল ডিস্টিংগুইজেবল, কারণ এদের ক্ষেত্রে কোনো আনসার্টেনিটি প্রিন্সিপাল নেই। আর কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল কেন ইনডিস্টিংগুইজেবল, কারণ তাদের জন্য আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে। এবার কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যে দুটো ক্যাটাগরি ক্লাসিফিকেশন, এই যে ডিসকাশনগুলো আমরা আগে অলরেডি করেছি, সেটা এখানে আর করছি না। আমি বাঁদিকটা চলে আসি, ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল, এই পার্টিকেলগুলোকে ফর দ্য টাইম বিং আমি হ্যান্ডেল করবো। আর কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইজেবল, সেগুলো আমি পরে হ্যান্ডেল করছি। তাহলে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল, তাদেরকে আমি হ্যান্ডেল করছি। তাদের জন্যই হচ্ছে আমাকে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটাকে করতে হবে। ফর ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল দেয়ার ইজ নো হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, হেন্স position and momentum of the particle can be determined simultaneously with arbitrary precision. These particles have a well-defined trajectory. It is this trajectory which distinguishes two classical identical particles. ঠিক আছে, তাহলে এই ট্র্যাজেক্টরিটাই হচ্ছে একটার সঙ্গে আরেকটা তোমার আলাদা করে দিচ্ছে। ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ডিস্টিংগুইজেবল, তাদেরকে বলা হয় বোলজনস। হ্যাঁ, ম্যাক্সওয়েল বোলজম্যান, এই বোলজম্যানের নাম অনুযায়ী হচ্ছে বোলজনস। বোলজনস ওবে দ্য ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, দ্যাট ইজ দ্য এমবি স্ট্যাটিস্টিক্স। ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল, যাদেরকে বোলজনস বলা হয়, তাদের জন্যই কিন্তু ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনটা তোমাকে ভাবতে হবে, বা ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স নিয়ে ভাবতে হবে। ঠিক আছে, তাহলে এই ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স নিয়ে আজকে আমাদের আলোচনা। যখন তোমার এফডি স্ট্যাটিস্টিক্স করা হবে, যেগুলো ফেরমিয়ন্সের জন্য ভ্যালিড, তখন ফেরমিয়ন কি সেটাকে বলে আমি স্টার্ট করব। যখন বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন করা হবে, যেটা বোসনসের জন্য ভ্যালিড, তখন বোসন কি সেটাকে বলে দিয়ে আমরা বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশনটাকে করব। তাহলে যেটা কথা সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল, যাদেরকে বলা হয় বোলজন, তাদের জন্যই কিন্তু ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। আচ্ছা আচ্ছা, আমি আরেকটু ফিরে যাই একদম ফার্স্ট লেকচারে, যেখানে যেটা কথা ছিল সেটা হচ্ছে যে তোমার ওই পস্টুলেটস অফ ইকুয়াল এ প্রায়োরি প্রবাবিলিটি, সেটা তোমায় বলে দিচ্ছিল যে একটা মোস্ট ডমিনেটিং কনফিগারেশন আছে, অর্থাৎ একটা পার্টিকুলার কনফিগারেশন আছে, যে কনফিগারেশনের আন্ডারে মাইক্রোস্টেটের সংখ্যা বা থার্মোডাইনামিক ওয়েটটা হচ্ছে হিউজ। তাহলে সেটা হচ্ছে তোমার মোস্ট ডমিনেটিং কনফিগারেশন, এবং আমি এটা দাবি করেছিলাম যে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিটা যে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন দিয়েই কন্ট্রোল হবে। তার মানে আমার যেহেতু স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের একটা মূল ফিলোসফি, সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টিকে বোঝা। তাহলে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টি আমি বুঝতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, ওই মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাকে বের করতে হবে। তো মোস্ট ডমিনেটিং কনফিগারেশন মানে একটা কনফিগারেশন যার জন্য সকাল ডব্লু বা থার্মোডাইনামিক ওয়েটটা ম্যাক্সিমাম। তার মানে আমাকে ওই কাজটা এখন করতে হবে। তাহলে আমাকে এমন একটা ডিস্ট্রিবিউশন বের করতে হবে কোনো একটা গিভেন ম্যাক্রো স্টেটে, বা কোনো একটা গিভেন কনফিগারেশন, কোনো একটা গিভেন ম্যাক্রো স্টেটে এমন একটা কনফিগারেশন বের করতে হবে যে কনফিগারেশনের ওয়েটটা বা যার আন্ডারে মাইক্রো স্টেটের সংখ্যাটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম। তো চলো আমরা শুরু করি। তবে শুরুটা করছি এইরকম ভাবে, কনসিডার n number of classical identical particles of mass m which are distinguishable. হ্যাঁ,
which are distribution. For the sake of simplicity, we assume that the particles are non-interacting and independent. হ্যাঁ দেখো, ইন্টারাক্টিং পার্টিকেল যদি হয় বা ইন্ডিপেন্ডেন্ট যদি না হয় তাহলে না অনেক কিছু কমপ্লিকেসি আসবে। সেই কমপ্লিকেসি গুলো পরে ঢোকাতে হয়, প্রথমে আইডিয়াল সিচুয়েশন গুলোকে নিয়ে ডিসকাস করতে হয়। এটা সবসময়ই হয়, আমরা সিম্পল প্রবলেমটা দিয়ে প্রথমে স্টার্ট করব, তারপর সেখান থেকে রিয়েলিস্টিক সিচুয়েশনে যাব বা কমপ্লেক্স সিচুয়েশন গুলোতে ঢুকবো। ধরো গ্যাসের ক্ষেত্রে আমরা প্রথমে আইডিয়াল গ্যাস ভাবি, কিন্তু দেখি আইডিয়াল গ্যাস ওটা একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, তারপর রিয়েল গ্যাস সিচুয়েশনে যাওয়ার জন্য তোমাকে সেই আইডিয়াল গ্যাসের উপর কারেকশন করতে হবে। তুমি হারমোনিক অসিলেটর করো, তুমি বুঝতে পারো যে হারমোনিক অসিলেটর সব কিছু চলে না, তার একটা অনেক লিমিটেশনস আছে, তোমাকে অ্যানহারমোনিসিটি কারেকশনটাকে তোমাকে তারপরে তোমাকে ঢোকাতে হবে। বা ওয়ান ইলেকট্রন প্রবলেম তুমি সলভ করো, তুমি জানো যে ওয়ান ইলেকট্রন প্রবলেম তো মাত্র হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেলাইট যে আয়নস গুলো আছে তারা, কিন্তু মোস্ট অফ দ্য সিস্টেমই হচ্ছে পলি ইলেকট্রনিক সিস্টেম, তখন তোমাকে ওই পলি ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে মডিফিকেশন করে ঢোকাতে হবে। তার মানে প্রথমে কিন্তু নন ইন্টারাক্টিভ বা ইন্ডিপেন্ডেন্ট পার্টিকে নিয়ে লোকে ডিল করবে, তারপরে যদি কোনো কারেকশন ঢোকাতে হয় তার উপরে কারেকশন হিসেবে আমাকে ঢোকাতে হবে। ঠিক আছে, তো সেখানে আমি বলছি ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমরা নন ইন্টারাক্টিভ এবং ইন্ডিপেন্ডেন্ট পার্টিকে নিয়ে কথাবার্তা বলছি। লেট ভি ইজ দ্য ভলিউম অফ দ্য সিস্টেম আর ইজ দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। তার মানে আমার নাম্বার অফ পার্টিকেল, ভলিউম এবং এনার্জি ফিক্স করে দিলাম, মানে আমি একটা পার্টিকুলার ম্যাক্রো স্টেটের কথা বলে দিলাম যে ম্যাক্রো স্টেটের এন ভি এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, এন ভি হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে আমি ধরে নিচ্ছি যে কিছু ওই ডিসক্রিট এনার্জি লেভেলস আছে, যে এনার্জি লেভেলে এনার্জিগুলো যথাক্রমে এপসাইলন 0, এপসাইলন 1, এপসাইলন 2 ডট 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 ডট। হ্যাঁ, মানে গাউস স্টেটের এনার্জি এপসাইলন 0, ফার্স্ট এক্সাইটেড এপসাইলন 1, সেকেন্ড এক্সাইটেড এপসাইলন 2। আর প্রত্যেকটা স্টেটে কিছু কিছু ডিজেনারেসি আছে। গাউস স্টেটের ডিজেনারেসি হচ্ছে G0, ফার্স্ট এক্সাইটেড স্টেটের ডিজেনারেসি G1, সেকেন্ড এক্সাইটেড ডিজেনারেসি G2 অ্যান্ড ইত্যাদি ইত্যাদি। আর এই যে বিভিন্ন এনার্জি লেভেলগুলোতে, মানে ধরো গ্রাউন্ড স্টেটে N0 নাম্বার অফ পার্টিকেলস আছে, ফার্স্ট এক্সাইটেশনে N1 নাম্বার অফ পার্টিকেলস আছে, সেকেন্ড এক্সাইটেশনে N2 নাম্বার অফ পার্টিকেলস আছে, সো অন। তাহলে সেইটাকে আমি কথায় লিখে দিয়েছি, লেট N0, N1, N2 ডট 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 আর দ্য নাম্বার অফ পার্টিকেলস প্রেজেন্ট ইন দ্য গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট রেসপেক্টিভলি, বলে এপসাইলন 0, এপসাইলন 1, এপসাইলন 2 ডট 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 ডট। হ্যাঁ, আচ্ছা রেসপেক্টিভলি হলো। আচ্ছা, এবারে এপসাইলন 0, এপসাইলন 1, এপসাইলন 2 ডট 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 আর দ্য এনার্জিজ অফ দ্য গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড আর সেকেন্ড এক্সাইটেড রেসপেক্টিভলি। আর G0, G1, G2 আর দ্য ডিজেনারেসি অফ দ্য গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড সেকেন্ড এক্সাইটেড ডট 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 রেসপেক্টিভলি। তার মানে যেটা কথা হচ্ছে যে আমি বিভিন্ন যে এনার্জি লেভেলগুলো আছে তাদের এনার্জি, তাদের ডিজেনারেসি এবং কোন এনার্জি লেভেলে কতগুলো পার্টিকেলস আছে সেটা আমরা এখানে বললাম। আচ্ছা, তাহলে তাহলে এই যে কনফিগারেশনটা, যেখানে গ্রাউন্ড স্টেটের নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে N0, ফার্স্ট এক্সাইটেড স্টেট হচ্ছে N1, সেকেন্ড এক্সাইটেড N2 বা ith স্টেটে হচ্ছে Ni, সেই কনফিগারেশনটাকে সিম্বলিক্যালি এইরকম ভাবে লিখতে হয় N0, N1, N2 ডট 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 এটা। আর আমরা ফার্স্ট ক্লাসেই হচ্ছে যে থার্মোডাইনামিক ওয়েটের একটা ফর্মুলা বের করেছিলাম, যদি ডিজেনারেট কেস হয় তাহলে ডব্লিউর এক্সপ্রেশনটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল পাই ওভার i gi টু দি পাওয়ার ni বাই ni ফ্যাক্টোরিয়াল। পাই i মানে তোমার গুণফল, তুমি জানো, মানে g1 টু দি পাওয়ার n1 বাই n1 ফ্যাক্টোরিয়াল ইন্টু g2 টু দি পাওয়ার n2 বাই n2 ফ্যাক্টোরিয়াল প্লাস g3 টু দি পাওয়ার n3 বাই n3 ফ্যাক্টোরিয়াল। এই যে প্রোডাক্টটা হচ্ছে, প্রোডাক্টটাকে সিম্বলিক্যালি পাই ওভার i gi টু দি পাওয়ার ni বাই ni ফ্যাক্টোরিয়াল এরকম ভাবে এক্সপ্রেস করতে হয়। আর প্রথমে তোমার টোটাল নাম্বার অফ পার্টিকেল, তার যে এটা ফ্যাক্টোরিয়ালটা আছে, তাহলে n ফ্যাক্টোরিয়াল ইন্টু পাই ওভার i gi টু দি পাওয়ার ni বাই ni ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে ডব্লিউর এক্সপ্রেশন বা থার্মোডাইনামিক ওয়েটের এক্সপ্রেশন। এটা আমরা ফার্স্ট লেকচারে বলেছিলাম। আর ওটা কিন্তু নন ডিজেনারেট কেস হয়ে গেছে, তাহলে নন ডিজেনারেট কেসে হচ্ছে জিআই গুলো সব 1 হয়ে যাবে, G1, G2, G3 সব হচ্ছে 1 হয়ে যাবে, তখন ডব্লিউর এক্সপ্রেশনটা বেরোবে n ফ্যাক্টোরিয়াল বাই পাই ওভার i ni ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, বুঝে বা না জিআই গুলোকে যে সমান করে আমি ডিজেনারেট কেসটাকেই করবো। নন ডিজেনারেট কেসটা হচ্ছে একটা তুমি স্পেশাল কেস হিসেবে ফাইনাল এক্সপ্রেশনে G0, G1, G2, G3 এগুলোকে 1 বসিয়ে দিলেই তুমি নন ডিজেনারেট কেসে ফাইনাল এক্সপ্রেশনটা পেয়ে যাবে। তো উই হ্যাভ টু ফাইন্ড, আমাকে করতে হবে কি, উই হ্যাভ টু ফাইন্ড আ স্পেসিফিক সেট অফ ভ্যালুজ অফ NIs ফর হুইচ থার্মোডাইনামিক ওয়েট উইল বি ম্যাক্সিমাম অ্যান্ড দ্যাট উইল গিভ দ্য মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। তার মানে আমি এই যে আরবিট্রারি ওয়েতে গ্রাউন্ড স্টেটে N0, ফার্স্ট এক্সাইটেড স্টেটে N1, সেকেন্ড এক্সাইটেড N2 ইত্যাদি সাজিয়েছি বলে
তার মতো করে ডব্লিউটা একটা এক্সপ্রেশন পেয়েছি। তাহলে এবারে কথা হচ্ছে যে N0 N1 N2 ইত্যাদিগুলোকে আমাকে আমার মতো করে চেঞ্জ করতে হবে ওই গিভেন যে ম্যাক পোস্টেট আছে NVE কে কনস্ট্যান্ট রেখে, যাতে করে হচ্ছে ডব্লিউটা ম্যাক্সিমাম হয়। তার মানে আমার কাজটা হচ্ছে যে আমাকে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাকে পেতে হবে। মোস্ট ডমিনেটিং কনফিগারেশন মানে একটা কনফিগারেশন যেখানে ডব্লিউটা ম্যাক্সিমাম, অর্থাৎ বিভিন্ন এনার্জি লেভেলে পার্টিকেলগুলো যে ডিস্ট্রিবিউশনটাকে এমনভাবে নিতে হবে যাতে করে ডব্লিউটা ম্যাক্সিমাম হয় এবং আমি মোস্ট ডমিনেটিং কনফিগারেশন পাই। আর মোস্ট ডমিনেটিং কনফিগারেশনে তোমার ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিকে কন্ট্রোল করবে। ঠিক আছে, এই হচ্ছে গল্পটা। আচ্ছা, এবারে তোমার এই যে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন যে পাওয়া, তার ম্যাথামেটিক্যাল ক্রাইটেরিয়াটা কি? ইটস এ ম্যাক্সিমাইজেশন প্রবলেম। তাহলে ডব্লিউটা দেখো, তোমরা জানো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে এনট্রপি যখন ম্যাক্সিমাম হয় তখন ডিএসটা কত হয়? জিরো করতে হয়। মানে কোন একটা জিনিস যখন ম্যাক্সিমাম বা মিনিমাতে পৌঁছাবে তখন তার ডেরিভেটিভটা জিরো হবে। তাহলে ম্যাথামেটিক্যাল ক্রাইটেরিয়া ফর ফাইন্ড দ্য মোস্ট ডমিনেটিং কনফিগারেশন কি? DW দিস শুড বি ইকুয়াল টু জিরো। আচ্ছা, ডব্লিউটা যেহেতু N0 N1 N2 N3 এদের উপর নির্ভর করছে, তাহলে ডব্লিউটা কত হবে? সামেশন ওভার আই ডেল ডব্লিউ বাই ডেল এনআই ইন্টু ডিএনআই ইকুয়াল টু জিরো। মানে তুমি ব্যাপারটা ভাবো, এখানে কি হচ্ছে, এখানে ফর অল আই ইকুয়াল টু 0 1 2 3 4 ডট ডট ডট, মানে আমি এখানে একটা লাইন তোমাকে লিখে দেখাই, তোমার পক্ষে হয়তো বুঝতে সুবিধা হবে। ধরো তুমি যখন ডব্লিউটা তো অনেক কিছুর ফাংশন, N0 N1 N2 N3 সবের ফাংশন, টোটাল যদি ডব্লিউ চেঞ্জটাকে দেখো, প্রথমে তোমাকে যেটা করতে হবে, ডব্লিউ চেঞ্জ করতে হবে এই N0 রেসপেক্টে। তো এটা হচ্ছে N0 রেসপেক্টে চেঞ্জ হচ্ছে এইটা। তারপরে N1 এর রেসপেক্টে যদি দেখো এইটা, এইভাবে করতে করতে ডেল ডব্লিউ বাই ডেল এন আই ইন্টু ডিএনআই এইটা। তাহলে টোটাল ডব্লিউ চেঞ্জ দাও। জেড যদি অ্যাজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই হয়, জেড যদি অ্যাজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই হয়, তুমি ডিজেডটা কি লেখো? ডেল জেড বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই। তাহলে ডিডব্লিউটা, ডব্লিউ যেহেতু N0 N1 N2 N3 এই যে ডিস্ট্রিবিউশনটা, তার উপরে ডব্লিউ নির্ভর করবে। তার মানে আমি সবার জন্য এই চেঞ্জটাকে করলাম, করে দিস শুড বি ইকুয়াল টু জিরো। মানে এইটা তোমার আলটিমেটলি তোমার জিরো হবে। আচ্ছা, এবারে এই যে ডান দিকে দেখো অনেকগুলো টার্মের যোগ আছে, সেইটাকেই তুমি লিখতে পারো কি করে? সামেশন ওভার আই ডেল ডব্লিউ বাই ডেল এনআই ইন্টু ডিএনআই, এরকম করে দিস শুড বি ইকুয়াল টু জিরো ফর অল আই ইকুয়াল টু 0 1 2 3 ডট ডট ডট। ঠিক আছে, এটা দেখো ম্যাথামেটিক্যালি তোমাকে এই কাজটাকে করতে হবে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে এইটা ডেল ডব্লিউ বাই ডেল N0 বা ডেল ডব্লিউ বাই ডেল N1 বা জেনারেলি ডেল ডব্লিউ বাই ডেল এনআই, এটা যদি করতে চাও, খেয়াল করে দেখো ডব্লিউর এক্সপ্রেশনে N0 N1 N2 N3 সব ফ্যাক্টোরিয়াল হিসেবে আসে। ফ্যাক্টোরিয়াল হিসেবে যদি আসে, তাহলে এই কাজটাকে যদি তুমি করতে চাও, তাহলে তোমাকে কিন্তু ডেরিভেটিভের ফ্যাক্টোরিয়ালের ডেরিভেটিভ করতে হবে। ফ্যাক্টোরিয়াল কোয়ান্টিটি ডেরিভেটিভ করতে হবে, হুইচ ইজ নন ট্রিভিয়াল। তাহলে বাট দিস রিকোয়ার টু ডিফারেন্সিয়েট ফ্যাক্টোরিয়াল অফ এ ভেরি লার্জ নাম্বার হুইচ ইজ নন ট্রিভিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল কোয়ান্টিটির কিন্তু ডেরিভেটিভ করতে আমরা জানি না। হ্যাঁ, এটা হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে কি হলো না, আমার ডব্লিউর এক্সপ্রেশন আমি পেয়েছি। আমার উদ্দেশ্য ডব্লিউকে ম্যাক্সিমাইজ করা। তার জন্য ম্যাথামেটিক্যাল ক্রাইটেরিয়াটা হচ্ছে এই যে ডিডব্লিউ দিস শুড বি ইকুয়াল টু জিরো। ডিডব্লিউর মধ্যে কি হচ্ছে? ডেল ডব্লিউ বাই ডেল N0, ডেল ডব্লিউ বাই ডেল N1, ডেল ডব্লিউ বাই ডেল N2, ডেল ডব্লিউ বাই ডেল এনআই, এইসব জিনিসপত্রগুলো আসে। তা সেগুলোকে করতে হবে। সেগুলোকে যখন করবে, ডেরিভেটিভটা যখন করবে কার রেসপেক্টে? N0 N1 N2 N3 তাদের রেসপেক্টে। দেখতে পাচ্ছ ডব্লিউর এক্সপ্রেশনে কিন্তু N0 N1 N2 N3 তারা সব ফ্যাক্টোরিয়াল হিসেবে অ্যাপিয়ার করেছে। এর ফ্যাক্টোরিয়াল কোয়ান্টিটি ডেরিভেটিভ করতে আমি জানি না। হ্যাঁ, সেই জন্য এটা একটা নন ট্রিভিয়াল ইস্যু, সেই জন্য আমাকে একটা বাইপাস বের করতে হবে। দেখো তো এই এখন পর্যন্ত যেটা বললাম তাতে কারো কিছু অসুবিধা আছে? অনেস্টলি বলো, কারো কিছু অসুবিধা আছে? হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে মানে আমি তো ডব্লিউ কে N0 বা N1 বা N2 বা N3 বা এনআই এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। ডব্লিউ এক্সপ্রেশনে দেখো N0 N1 N2 কিভাবে আছে? ফ্যাক্টোরিয়াল হিসেবে। ডিনোমিনেটরে দেখো ওটা ফ্যাক্টোরিয়াল হিসেবে অ্যাপিয়ার করেছে। আর ফ্যাক্টোরিয়াল কোয়ান্টিটি ডেরিভেটিভ তুমি করতে পারো কি? দেখো না, তুমি তো একদিন অঙ্ক শিখেছো। ধরো এক্স ফ্যাক্টোরিয়াল, বেশি কিছু করতে হবে না। এক্স ফ্যাক্টোরিয়াল তার ডেরিভেটিভ কি হবে বলো?
মানে ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু fx ইকুয়াল টু x ফ্যাক্টোরিয়াল, তার ডেরিভেটিভ কি বলো? জানো? সেটাই বলছি, মানে একদিন অন্তত আমরা যে অঙ্কটা করেছি তাতে তো করতে পারি না ওটা, আমি ডেরিভেটিভ করতে পারি। ক্লাস 11 থেকে শেখানো হচ্ছে ডেরিভেটিভ, তো দেখো ফ্যাক্টোরিয়াল কোয়ান্টিটি ডেরিভেটিভ না আগে করেছি বা না কি করে করতে হয় আমি জানি, সেটাই বলছি যেটাকে ডেরিভেটিভ করতে হবে, কিন্তু ডেরিভেটিভ করাটা বেশ ঝামেলা। হ্যাঁ, সেটা নন ট্রিভিয়াল বলছি, মানে ইজিলি করে ফেললাম, তার ফর্মুলা আমি লিখে ফেললাম, সেটা আমি করতে পারছি না, এটাই বলছি। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, এবারে ফর এ পার্টিকুলার সেট অফ ভ্যালুজ অফ এনআইজ ফর হুইচ ডব্লিউ ইজ ম্যাক্সিমাম এলএনডব্লিউ উইল অটোমেটিক্যালি বি ম্যাক্সিমাম। এই ফ্যাক্টটা প্রথমে বোঝার চেষ্টা করো। দেখো, এক্স বাড়লে তো এলএন এক্সও বাড়ে, তাহলে এক্স বাড়লে যদি এলএন এক্স বাড়ে, তাহলে কোন একটা, ধরো আমি এরকম একটা বললাম যে কোন একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউশনের জন্য যদি এক্স এর ভ্যালুটা ম্যাক্সিমাম হয়, তাহলে ওই পার্টিকুলার ডিস্ট্রিবিউশনের জন্য এলএন এক্সটা ম্যাক্সিমামই হবে। মানে আমি ধরো জাস্ট সিম্পলি এরকম বলছি, ধরো তিনটে নাম্বার বললাম, তিনটে না, ধরো 10টা নাম্বার বলছি, এই 5, 7, 10, 15, 20, হ্যাঁ, করে তোমার ওদিকে ধরো 100, তারপর আবার ধরো 70, 50, 60, 70, 22 ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে নাম্বারগুলোর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কোনটা, সেটা হচ্ছে 100টা। আচ্ছা, এবারে এই প্রত্যেকটা নাম্বারে তুমি লগ নাও, লগ নিয়েও দেখো, তাহলে ধরো LN2, LN5, LN10, LN20, LN100, LN70, LN50, LN20, LN80 ইত্যাদি করবে, তুমি দেখো নাম্বারগুলোর মধ্যে তোমার ম্যাক্সিমাম নাম্বারটা বা লার্জেস্ট নাম্বারটা যদি তোমার 100 হয়, তাহলে LN100টাও দেখো লগ ভ্যালুগুলোর মধ্যে আবার LN100টাই তোমার ম্যাক্সিমাম হবে। তার মানে যেটা বলতে চাইছি, যে পার্টিকুলার সেট অফ ভ্যালুজ অফ N0, N1, N2, N3 ইত্যাদির জন্য ডব্লিউটা ম্যাক্সিমাম, সেই সেট অফ ভ্যালুর জন্য LNWটাও কিন্তু ম্যাক্সিমাম। আমার তো উদ্দেশ্য হচ্ছে ডব্লিউ বা LNW বের করা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে ওই ডিস্ট্রিবিউশনটাকে বের করা, অর্থাৎ N0, N1, N2, N3 এগুলোকে বের করা, যাতে করে হচ্ছে তোমার ডব্লিউটা ম্যাক্সিমাম হয়। তার মানে এই যে N0, N1, N2, N3 এই যে পার্টিকুলার সেট অফ ভ্যালু যার জন্য ডব্লিউটা ম্যাক্সিমাম, তার জন্য LNW ম্যাক্সিমাম। সেই জন্য আমি প্রবলেমটাকে এইভাবে ঘুরিয়ে দিতে পারি যে এখন ডব্লিউ কে ম্যাক্সিমাইজ না করে তুমি LNW কে ম্যাক্সিমাইজ করো, LNW কে ম্যাক্সিমাইজ করে তুমি দেখো কোন পার্টিকুলার সেট অফ ভ্যালুজ অফ N0, N1, N2, N3 এর জন্য LNW ম্যাক্সিমাম হচ্ছে। এর ব্যাপার হচ্ছে যে পার্টিকুলার সেট অফ ভ্যালুর জন্য LNW ম্যাক্সিমাইজ হচ্ছে, সেই পার্টিকুলার সেট অফ ভ্যালুর জন্য তোমার ডব্লিউ ম্যাক্সিমাম হবে। ঠিক আছে? বোঝাতে পারলাম? তাহলে আমি এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, যে ডব্লিউ কে ম্যাক্সিমাইজ না করে তুমি LNW কে ম্যাক্সিমাইজ করছো, তাতে কিছু এসে যায় কিনা। তাতে আমি কথা হচ্ছে যে N0, N1, N2, N3 এই ডিস্ট্রিবিউশনটা আমি পেতে চাইছি, সেই ডিস্ট্রিবিউশনটা কিছু এসে গেল না, তুমি একই ডিস্ট্রিবিউশন পাবে। ঠিক আছে? তাহলে এই জায়গাটা পরিষ্কার, এই লাইনটা যেটা বললাম। কি সবাই এই কথাটায় কনভিন্স না কনভিন্স নয়? কিরে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, তাহলে ডব্লিউ কে ম্যাক্সিমাইজ না করে আমি LNW কে ম্যাক্সিমাইজ করলে এখন ম্যাথামেটিক্যাল ক্রাইটেরিয়াটা কি হবে? DLNW ঠিক আগের মতো, এখানে ডব্লিউর জায়গায় LNW বসিয়ে দাও, সামেশন ওভার I del LNW by del NI into DNI, this will be equal to 0 for all I equal to 0, 1, 2, 3, 4 dot dot dot। এটাকে তুমি এইরকম ভাবে প্রথমে ভেঙে লিখতে পারতে, করে তারপরে সামেশন করলে তোমার এই জিনিসটা দাঁড়াচ্ছে। তাহলে এই যে সামেশন ওভার I del LNW by del NI into DNI equal to হচ্ছে 0, এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্রাইটেরিয়া তোমার LNW কে ম্যাক্সিমাইজ করার জন্য। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে এই যে তুমি ডব্লুর বদলে LNW কে ম্যাক্সিমাইজ করবে বললে, ডব্লুর বদলে LNW কে যে ম্যাক্সিমাইজ করবে, তাতে তোমার লাভটা কি হলো? তোমার ডব্লু তার যদি ডিরেক্টলি ডেরিভেটিভটাকে করতে ফ্যাক্টরিয়াল কোয়ান্টিটি ডেরিভেটিভ বের করতে হচ্ছে বলে তুমি অসুবিধায় পড়েছিলে, তাহলে LNW কে নিয়ে লাভটা কি হলো? LNW কে নিয়ে লাভটা হচ্ছে তুমি এখন যে বিখ্যাত অ্যাপ্রক্সিমেশনটা আছে, স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন, সেটা তুমি ব্যবহার করতে পারবে। আর স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন কি বলছে, যেটা আমরা পড়িয়েছিলাম লেকচার 2-তে, সেটা হচ্ছে এক্স যদি খুব বড় হয়, তাহলে ln x ফ্যাক্টোরিয়াল সেটাকে তুমি xln f মাইনাস এক্স এরকম ভাবে লিখতে পারবে।
তো যখন ln x ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে x ln x মাইনাস এক্স, এইরকম ভাবে তোমার লিখতে পারা যাবে। দেখো কি হচ্ছে, যখন আমি লগ নিচ্ছি তখন ওই ডব্লিউর এক্সপ্রেশনের ডান দিকে যে n0 ফ্যাক্টোরিয়াল n1 ফ্যাক্টোরিয়াল n2 ফ্যাক্টোরিয়াল ইত্যাদি ছিল, লগ নিয়ে নিলে হচ্ছে সেই ফ্যাক্টোরিয়ালগুলো ln সাম ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। এবার ln সাম ফ্যাক্টোরিয়াল হয়ে গেলে এই স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটা আছে যেটা বলছে কি x ln n মাইনাস এক্স হয়ে যাচ্ছে। দেখো তোমার এই ফ্যাক্টোরিয়াল পার্টটা কিন্তু উড়ে চলে যাচ্ছে। ফ্যাক্টোরিয়াল পার্টটা যখন থাকবে না তোমার পক্ষে সুবিধা হয়ে যাবে, তোমার আর ওই ডেরিভেটিভটা করতে কোনো সমস্যা তোমার থাকবে না। তাহলে দেখো শুধুমাত্র ম্যাথমেটিক্যালি ব্যাপারটাকে ভায়াবল করার জন্য ডব্লিউকে ডিরেক্টলি ম্যাক্সিমাইজ না করে এলএন ডব্লিউকে ম্যাক্সিমাইজ করা হলো, কারণ এলএন ডব্লিউর জন্য তুমি স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটাকে ব্যবহার করতে পারো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবারে দেখো আমি প্রথমে এই ডেরিভেটিভটাকে করে নিই যে ডেল এল এন ডব্লিউ বাই ডেল এন আই, ডেল এল এন ডব্লিউ বাই ডেল এন আই, এটাকে কেমন করে কষতে হয় দেখি, করতে পারি কিনা। দেখো ডব্লিউ তে এক্সপ্রেশন ছিল এন ফ্যাক্টোরিয়াল পাই ওভার আই জিআই টু দি পাওয়ার এন আই বাই এন আই ফ্যাক্টোরিয়াল। এবার দুদিকে তুমি লগ নাও, এল এন ডব্লিউ করলে এই যে এন ফ্যাক্টোরিয়ালটা এল এন ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। আর বাকি যে পার্টটা দেখো, লগ নিলে কি হয়, লগ নিলে গুণটা তোমার যোগ হয়ে যায়। মানে আমি যেটা বলতে চাইছি, যখন তুমি এই যে মানে ধর এইভাবে দেখো ব্যাপারটাকে, যে এক্স আর ওয়াই তোমার গুণ হিসেবে ছিল, যখন তুমি লগ নিচ্ছ তখন সেটা কত হয়ে যাচ্ছে, এল এন এক্স প্লাস এল এন ওয়াই হয়ে যাচ্ছে এইটা। তাহলে তুমি ধরো একটা এক্সপ্রেশনে যখন তুমি ডব্লিউর এক্সপ্রেশনটা দেখছো, ডব্লিউর এক্সপ্রেশনে যখন তুমি এল এন ডব্লিউটাকে করলে, এই যে ডব্লিউর এক্সপ্রেশন দেওয়া আছে, প্রথমটা না এল এন এন ফ্যাক্টোরিয়াল হলো, তারপরে কি হবে, তারপরে একটা গুণ হিসেবে আছে, গুণ হিসেবে থাকলে প্রথমে এল এন জি জিরো টু দি পাওয়ার এন জিরো বাই এন জিরো ফ্যাক্টোরিয়াল, তারপরে এল এন জি ওয়ান টু দি পাওয়ার এন ওয়ান বাই এন ওয়ান ফ্যাক্টোরিয়াল, প্লাস ডট 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 এইভাবে এগোচ্ছে। কারণ এখানে দেখো এই যে পাই ওভার আই আছে, মানে কি জি জিরো টু দি পাওয়ার এন জিরো বাই এন জিরো ফ্যাক্টোরিয়াল ইন্টু জি জিরো টু দি জি ওয়ান টু দি পাওয়ার এন ওয়ান বাই এন ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু জি টু টু দি পাওয়ার এন টু বাই এন টু ফ্যাক্টোরিয়াল, এভাবে গুণ হিসেবে ছিল। লগ নেওয়ার পরে কি যোগ হয়ে যাবে। আচ্ছা, যোগ যদি হয়ে যায় তাহলে তুমি লিখতে পারো এল এন এন ফ্যাক্টোরিয়াল প্লাস, এইগুলোকে তুমি এখন সামেশন দিয়ে লিখতে পারবে, সামেশন ওভার আই এল এন জিআই টু দি পাওয়ার এনআই বাই এনআই ফ্যাক্টোরিয়াল, এটা। তাহলে দেখো লগ নেওয়ার পরে কিন্তু এটা সামেশন হয়ে যাবে। আচ্ছা, এবারে এইটা হচ্ছে এল এন এন ফ্যাক্টোরিয়াল যেমন রইল প্লাস সামেশন ওভার আই, এবারে এল এন জিআই টু দি পাওয়ার এনআই বাই এনআই ফ্যাক্টোরিয়াল করলে কি হবে না, লগটা প্রথমে উপরটার উপরে কাজ করলে এনআই এল এন জিআই হলো এইটা, মাইনাস যে নিচে আছে নিচে কাজ করলে হচ্ছে এল এন এনআই ফ্যাক্টোরিয়াল হলো এটা, এটা। দেখো সেইটা আমি একবারে লিখেছি এখানে। তাহলে ডব্লিউ যদি এটা হয় তাহলে এল এন ডব্লিউটা যে এটা হচ্ছে সেটা কি করে হলো সেটা আমি এখানে তোমায় দেখিয়ে দিলাম। তাহলে তুমি জানো যে এল এন এক্স ইন্টু ওয়াই মানে এল এন এক্স প্লাস এল এন ওয়াই। তাহলে এল এন ডব্লিউ যখন তুমি ক্যালকুলেট করছো এখান থেকে, এল এন এন ফ্যাক্টোরিয়াল প্রথমটা হলো, এটা ধরো এক্স ভাবছো, তারপরেরটা এগুলোকে যে পাই ওভার আই মানে তো গুণ হিসেবে ছিল, তা তুমি যখন লগ নিচ্ছ সেগুলো সব যোগ হিসেবে হয়ে যাবে। এল এন জি জিরো টু দি পাওয়ার এন জিরো বাই এন জিরো ফ্যাক্টোরিয়াল, এল এন জি ওয়ান টু দি পাওয়ার এন ওয়ান বাই এন ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 করে এল এন জিআই টু দি পাওয়ার এনআই বাই এনআই ফ্যাক্টোরিয়াল, এরকম আসবে তোমার। এবারে যেহেতু তোমার এই লগ কন্টেনিং টার্মগুলো সব যোগ হিসেবে আছে, তাহলে এল এন এন ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম, এটা সামেশন ওভার আই এল এন জিআই টু দি পাওয়ার এনআই বাই এনআই ফ্যাক্টোরিয়াল হলো। এবারে তোমার সামেশন ওভার আই এল এন জিআই টু দি পাওয়ার এনআই বাই এনআই ফ্যাক্টোরিয়াল, সামেশন ওভার আইতে যেমন আছে আছে, এই লগটা জিআই টু দি পাওয়ার এনআই এর উপরে কাজ করলে এনআই এল এন জিআই হয়ে যাবে, আর এটা কিন্তু নিচে আছে তাহলে মাইনাস এল এন এনআই ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। দেখো এইখানে আমি সেটাকেই লিখেছি এল এন ডব্লিউটা। তাহলে ডব্লিউর এক্সপ্রেশন থেকে এল এন ডব্লিউটা কি করে এলো বুঝতে পেরেছো? মানে যে ডব্লিউর এক্সপ্রেশন থেকে এল এন ডব্লিউর এই যে পার্টিকুলার ফর্মটা লেখা আছে, পার্টিকুলার ফর্মটা কি করে এসেছে আমি ডান দিকে বলে দিলাম। তাহলে এই লাইনটা বুঝতে পেরেছো? আচ্ছা, ভালো। আচ্ছা, এবারে দেখো আমার ডান দিকে সব এসে গেছে কি, তোমার এল এন সাম এন ফ্যাক্টোরিয়াল এরকম সব চলে এসেছে। তাহলে এল এন এই যে দেখো এল এন এন ক্যাপিটাল ফ্যাক্টোরিয়াল বা এল এন এন আই ফ্যাক্টোরিয়াল এই সবগুলো এসে গেছে।
তাহলে এবারে দেখো এই যে ফর্মুলা আছে ln x ফ্যাক্টোরিয়াল মানে x ln x মাইনাস x, এটা স্টার্লিং অ্যাপ্রক্সিমেট, সেটা আমি ব্যবহার করতে পারবো। তাহলে ln n ফ্যাক্টোরিয়ালের জায়গায় তুমি বসালে n ln n মাইনাস n, আর এখানে সামেশন ওভার i ni ln gi টা যেমন আছে আছে, এখানে কোনো ফ্যাক্টোরিয়াল টার্ম ছিল না, মাইনাস ln ni ফ্যাক্টোরিয়ালটা একই রকম ভাবে ni ln ni মাইনাস ni, এটা। তাহলে এই যে ln ni ফ্যাক্টোরিয়াল আর ln n ফ্যাক্টোরিয়াল, এই দুটো জায়গা আমি স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন থেকে কাজে লাগালাম। আর এবারে সামেশনটাকে ভাঙছি বাঁ দিকটা, এই প্রথম দুটো টার্ম n ln n মাইনাস n আছে, তারপরের টার্মটা দেখো সামেশন ওভার i ni ln gi, তারপর একটা মাইনাস সামেশন ওভার i ni ln ni মাইনাস, এখানে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল সামেশন ওভার i ni, এটা হলো। তাহলে এবারে দেখো সামেশন ওভার i ni মানে কি টোটাল নাম্বার অফ পার্টিকেলস, তো তাহলে যে সামেশন ওভার i ni সেটা তো টোটাল নাম্বার অফ পার্টিকেলস, তাহলে এইটা টোটাল নাম্বার অফ পার্টিকেল প্লাস সাইন দিয়ে আছে, এটা টোটাল নাম্বার অফ পার্টিকেল মাইনাস সাইন দিয়ে আছে, তাই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। ক্যান্সেল আউট হয়ে গিয়ে পড়ে রইল কত, n ln n প্লাস সামেশন ওভার i ni ln gi মাইনাস সামেশন ওভার i ni ln ni। তাই দুটো টার্ম কেন কাটলাম বুঝতে পেরেছো তো, দুটো সমান বাট অপোজিট ইন সাইন। সামেশন ওভার অফ ni সামেশন ওভার i ni, অর্থাৎ বিভিন্ন এনার্জি লেভেলের যে পার্টিকেলসগুলো আছে সেগুলো যোগ করলে কি হবে, টোটাল নাম্বার অফ পার্টিকেলসের সঙ্গে সমান হয়ে যাবে, মাইনাসে না সামেশন ওভার i ni বা ক্যান্সেল আউট হয়ে গেল, পরে কি এই জায়গাটা দাঁড়ালো ln w টা। আচ্ছা এবারে তুমি ni এর রেসপেক্টে থেকে ডেরিভেটিভ করছো, দেখো তাহলে ডেল ডেল ni আর এখানে যে ln w এর এক্সপ্রেশনটা তুমি পেয়েছো এটা বসিয়ে দিলে, তাহলে এই ডেরিভেটিভ তোমাকে করতে হবে। তাহলে আমি প্রথমে ডেরিভেটিভটাকে তিনটা ভাগে ভেঙে নিলাম, তাহলে ডেল ডেল ni n ln ni n ln n তার উপর ডেরিভেটিভ, তারপরে ডেল ডেল ni সামেশন ওভার ni ln gi তার উপর ডেরিভেটিভ, মাইনাস ডেল ডেল ni সামেশন ওভার i ni ln ni তার উপরে ডেরিভেটিভ। আচ্ছা এবারে এই পার্টটা দেখো, আমি এইটাকে লিখতে পারি ডেল ডেল n করে আবার এদিকে ডেল n বাই ডেল ni করে দিলাম, মানে ডেল ডেল ni টাকে তুমি লিখতে পারো ডেল ডেল n ইন্টু ডেল n বাই ডেল ni, সেটা করছি ডেল ডেল n ln n dn বাই ডেল n বাই ডেল ni প্লাস এইখানে দেখো যেমন আছে ডেল ডেল ni সামেশন ওভার i ni ln gi, যেটা আছে আমি এক লাইন রেখে দিয়েছি, এটা তোমার এক লাইন রেখে দিই, মানে এগুলো চাইলে করে নেওয়া যেত, কিন্তু প্রথম কাজটাকে করছি বলে পরের কাজটা পরের বারে একবারে করবো। আচ্ছা এবারে এইটা দেখো n ln n এর যদি ডেরিভেটিভ করো, তাহলে প্রথমে হচ্ছে nটাকে কনস্ট্যান্ট রেখে ln n এর ডেরিভেটিভ করলে 1/n হবে, তাহলে n/n করলে এটা 1 হয়ে গেল, তারপরে ln n কে কনস্ট্যান্ট রেখে n এর ডেরিভেটিভ করে সেটা 1 দেয়, তার মানে 1 প্লাস ln n হলো এটা। আচ্ছা এবার ডেল n বাই ডেল ni টা কি হবে একটু খেয়াল করো, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা এইটা বুঝতে পারলে তো, এই যে n ln n এই এর ডেরিভেটিভটা যদি করা যায় তাহলে সেটা 1 প্লাস ln n এলো, এটা বুঝতে পেরেছো তো, মানে n ln n তার ডেরিভেটিভ হলো 1 প্লাস ln n হলো, সেটা বুঝতে পেরেছো। আচ্ছা এবারে এই পার্টটা দেখো, দেখো nটা কত, nটা তো n0 প্লাস n1 প্লাস n2 প্লাস ডট 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 প্লাস ni প্লাস ডট ডট ডট। আচ্ছা এবারে তুমি কি করছো, পার্শিয়াল ডেরিভেটিভ করছো কার রেসপেক্টে, ni এর রেসপেক্টে। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ যদি করো তাহলে যেখানে ni আছে তার উপরই শুধু ডেরিভেটিভ হবে, বাকিগুলো তো কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড হবে। তার মানে n0টা n1টা n2টা তারা কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড হচ্ছে, একই ডেরিভেটিভটা হচ্ছে ni এর উপরে, তার মানে এইটা বেসিক্যালি মানে হচ্ছে dni বাই dni, এইটা দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 1। তার মানে যে ni পার্টটা কিন্তু তার উপরে শুধুমাত্র ডেরিভেটিভ হবে, বাকিগুলো কিন্তু কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড হবে বলে সেগুলো 0 দিয়ে দেবে, ডেল n বাই ডেল ni কিন্তু 1 দিলে, দেখো সেই জন্য আমরা এখানে ডেল n বাই ডেল ni এর জায়গায় আমি 1 বসিয়েছি, হলো। আচ্ছা তারপরে দেখো পরের যে টার্মটা ঠিক একই কারণে, যদিও তোমার এরকম আছে সামেশন ওভার i ni ln ni আছে, কিন্তু অ্যাকচুয়ালি ভেঙে লিখলে কত হবে, n0 ln n0 প্লাস n1 ln n1 প্লাস ডট 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 করে কি হবে না ni ln ni প্লাস ডট 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 এরকম দাঁড়াচ্ছে এটা। এবারে ঠিক একই কারণে যখন তুমি পার্শিয়াল ডেরিভেটিভ করবে ডেল ডেল ni অফ সামেশন ওভার i ni ln ni যখন তুমি করছো, তখন দেখো যেখানে ni ln ni আছে তার উপরেই শুধু ডেরিভেটিভটা হবে, হ্যাঁ হ্যাঁ তার উপরেই শুধু ডেরিভেটিভটা হবে, বাকিগুলো কিন্তু তোমার কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড হয়ে যাবে। তাহলে এটা করলে কত হবে, 1 প্লাস ln ni হবে এটা,
যে সামেশন ওভার আই এনআই এলএন এনআই, এটাকে তুমি ভেঙে যদি লেখো তাহলে বেড়ে এনআই এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ যদি করো বাকি সবাই কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড হবে, শুধু এনআই এলএন এনআই তার উপরেই ডেরিভেটিভটা হবে এবং সেটা উত্তর দিচ্ছে কত 1 প্লাস এলএন এনআই। মানে যে প্রথমে তুমি এনআইটাকে কনস্ট্যান্ট রেখে এলএন এনআই এর ডেরিভেটিভ করলে 1/ni দিল, কেটে গিয়ে 1 হয়ে গেল। তারপরে এলএন এনআইটাকে রেখে এনআই এর উপর ডেরিভেটিভ করলে সেটা 1 হয়ে যায়, তার মানে 1 প্লাস এলএন এনআই। এটা হলো, তার মানে দেখো এই যে 1 প্লাস এলএন এনআই এইটা হচ্ছে সামেশন ওভার আই এনআই এনআই এর ডেরিভেটিভ করলে। আর সিমিলার সিচুয়েশন হচ্ছে মাঝেরটাও, সামেশন ওভার আই এনআই এলএন জিআই। তুমি যখন ওইটাকে লিখবে তখন এই অনেক টার্ম থাকবে, শুধুমাত্র যে টার্মটাই হচ্ছে ওই সামেশন তো মানে বাকি সবটা জিরো হয়ে যাবে, তাহলে যে টার্মটা এনআই এলএন জিআই হবে সেখানেই শুধু ডেরিভেটিভটা হবে। আর এনআই এলএন জিআই এর ডেরিভেটিভ করলে এটা এলএন জিআই হয়। দেখো তাহলে যদি এখানে সামেশন টামেশন সব ছিল কিন্তু ডেরিভেটিভটা করার পরে কোনো সামেশন রইল না, কারণ আমি পার্শিয়াল ডেরিভেটিভ করছি, বাকি সবাই জিরো হিসেবে ট্রিটেড হবে, যেখানে এনআইটা আছে সেটাই শুধুমাত্র থাকবে। এটা তাহলে এবারে খেয়াল করে দেখা যে +1 আর -1 তোমার কেটে চলে গেল, +1 -1 কেটে চলে গেল, তার মানে এলএন এন প্লাস এলএন জিআই তারা পজিটিভ সাইন দিয়ে আসছে, আর মাইনাস এলএন এনআইটা নেগেটিভ সাইন দিয়ে আসছে। তাহলে তুমি মাইনাস যদি কমন নিয়ে নাও তাহলে এলএন এনআই বাই এন প্লাস জিআই এইটা বেরোলো হচ্ছে ডেল এলএন ডব্লিউ, ডেল এলএন ডব্লিউ বাই ডেল এনআই। ঠিক আছে, তাহলে দেখো এই যে অঙ্কটাকে করা হলো, এই অঙ্কটা পরিষ্কার। ভালো করে দেখো, প্রত্যেকে দেখো। আসলে এইগুলো কি হয়, এটা ইভেন ধরো অ্যাটকিন্সের মতো তো বিখ্যাত বইয়েও হচ্ছে এই জায়গাটা ভুল করা আছে। অ্যাটকিন্সের মতো বিখ্যাত বইয়ে কি করেছে, এরকম বলছে এই যে এন এলএন এন, এন যেহেতু টোটাল নাম্বার অফ পার্টিকেল, করে একটা ম্যাককোস্টের টোটাল নাম্বার অফ পার্টিকেলস তো কনস্ট্যান্ট। দেখো একটা ম্যাককোস্টের টোটাল নাম্বার অফ পার্টিকেল যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এন এলএন এন যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে তার যে কোনো ডেরিভেটিভটা করো না কেন সেটা তোমার জিরো দিয়ে দেবে। এটা করছে এন এলএন এন, তার যদি তুমি ডেল ডেল এনআইটা করো, যেহেতু এনটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কনস্ট্যান্ট কোয়ান্টিটি ডেরিভেটিভ তোমার জিরো দিয়ে দেবে, এটা বলে দিই। কিন্তু খেয়াল করছে এটা তো পার্শিয়াল ডেরিভেটিভ, টোটাল ডেরিভেটিভ সার্টেনলি জিরো, কিন্তু এখানে তো করা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। হ্যাঁ, মানে ধরো আমি টোটাল ডেরিভেটিভ জিরো, মানে আমার যদি টোটাল নাম্বার অফ পার্টিকেল কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে, কোনো জায়গায় যদি নাম্বার অফ পার্টিকেলস কমে তাহলে অন্য জায়গায় বাড়তে হবে, সেইভাবে ব্যালেন্স করে তোমার জিরো হবে। কিন্তু আমি শুধুমাত্র আইগেট লেভেলটাই দেখছি, অন্য কোথায় কি হচ্ছে আমি দেখছি না। তাহলে আইগেট লেভেল তো নাম্বার অফ পার্টিকেলস বাড়তেও পারে তো কমতেও পারে, ঠিক আছে না? সেই জন্য ডেল ডেল এনআই এন এলএন এন বা এন এর ডেরিভেটিভ, যেটা যেমন এখানে আমি বলছিলাম ধরো ডেল এন বাই ডেল এনআই, তো ভাবতেই পারে কেন স্যার এটা তো অ্যাকচুয়ালি জিরো হওয়ার কথা, কারণ এন তো কোনো একটা ম্যাক্রো স্টেটে টোটাল নাম্বার অফ পার্টিকেল, টোটাল নাম্বার অফ পার্টিকেল কনস্ট্যান্ট বলে সেটা তো তোমার ডেরিভেটিভ করলে জিরো হবে না, উত্তর জিরো না, উত্তর তো 1 বেরোলো। কেন? কারণ এখানে পার্শিয়াল ডেরিভেটিভ করছো, পার্শিয়াল ডেরিভেটিভ করছো তুমি, জাস্ট যেখানে ওই এন আইটা আছে সেই পার্টটা শুধু ডেরিভেটিভ হচ্ছে, বাকিগুলো কনস্ট্যান্ট হিসেবে ট্রিটেড হচ্ছে। তো সেই জন্য এইখানে না এই এই যে ডেল ডেল এন, এই যে পার্টটা মানে এইটা রাদার এইটা ডেল ডেল এন আই এন এল এন এন, এটাকে তুমি জাস্ট জিরো বসিয়ে দিও না, ঠিক আছে? এটা মাথায় রাখ। ঠিক আছে, তাহলে এই ডেরিভেটিভটা পরিষ্কার আছে। তাহলে দেখো, তাহলে এই যে কন্ডিশনটা যেটা আমি বের করেছিলাম, যে ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশন হচ্ছে ডিএলএন ডব্লিউ, এটা সামেশন ওভার আই ডেল এলএন ডব্লিউ বাই ডেল এনআই ইন্টু ডিএনআই হ্যাজ টু বি ইকুয়াল টু জিরো। দেখো এই যে দেখো এইটা হচ্ছে তোমার জিরো হতে হবে, এইটা আমি ইকুয়েশন 1 বলে রাখলাম। তাহলে এই পর্যন্ত কারো কোনো অসুবিধা থাকলে আমায় বলো, মানে একদম প্রথম থেকে শুরু করে এই মানে এই যে ইকুয়েশনটা ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশনটা, যে সামেশন ওভার আই ডেল এলএন ডব্লিউ বাই ডেল এনআই ইন্টু ডিএনআই, যেটা ডেরিভেশনটা তুমি করেছো সেটা হচ্ছে মাইনাস এটা ডেল এলএন ডব্লিউ বাই ডেল এনআইটা তুমি এখানে পেয়ে গেছো তো, তাহলে এখানে মাইনাসটা রেখে দিলাম, সামেশন ওভার আই হলো ডেল এলএন ডব্লিউ বাই ডেল এনআই এর জায়গায় তোমার এলএন এনআই বাই এন ইন্টু জিআই তুমি বসিয়ে দিলে ইন্টু ডিএনআই ইকুয়াল টু জিরো। এটা তাহলে এই কন্ডিশন পর্যন্ত আমি যে নিয়ে এলাম, তাতে কারো যদি কোথাও অসুবিধা থাকে বলো, ঠিক আছে? হয়েছে? আচ্ছা, এবারে দেখো এই যে 1 নম্বর ক্রাইটেরিয়াটা তুমি পেয়েছো, যেখানে তুমি এলএন ডব্লিউ ডব্লিউ বা এলএন ডব্লিউ তাকে তুমি জাস্ট ম্যাক্সিমাইজ করেছো, তার মানে তুমি এলএন ডব্লিউ কে দেখো এই যে ডেরিভেটিভটাকে করেছো, এই ডেরিভেটিভ করার সময় তুমি কিন্তু একবারও মাথায় রাখোনি যে তুমি একটা গিভেন ম্যাক্রো স্টেটের মধ্যে আছো বলে
তোমার টোটাল নাম্বার অফ পার্টিকেলস, টোটাল ভলিউম বা টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট আছে কি না আছে সেইটার দিকে তাকে খেয়ালই দেওয়া হয়নি। আমি জাস্ট মনে আনন্দে LNW বা ডব্লিউকে ম্যাক্সিমাইজ করতে হবে, তার ম্যাথমেটিক্যাল ফর্মুলা আমি জানি, পুরো ডেরিভেটিভকে কষলাম, কষে একটা অ্যান্সার বেরোলো, এটা। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে এই যে যখন তুমি এই ডব্লিউকে ম্যাক্সিমাইজ করছো বা LNW-কে ম্যাক্সিমাইজ করছো, তখন তোমাকে মাথায় রাখতে হবে তুমি একটা গিভেন ম্যাক্রো স্টেটের মধ্যে আছো বলে তো টোটাল নাম্বার অফ পার্টিকেল, টোটাল ভলিউম এবং টোটাল এনার্জিটা তোমার কনস্ট্যান্ট থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এবার টোটাল নাম্বার অফ পার্টিকেল যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তুমি লিখতে পারো সামেশন ওভার আই এনআই, তো টোটাল নাম্বার অফ পার্টিকেল, তার ডেরিভেটিভ করলে সামেশন ওভার আই ডিএনআই দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0, তাহলে এনটা কনস্ট্যান্ট বলি। আচ্ছা এবার এনার্জি যদি কনস্ট্যান্ট হয় তাহলে সামেশন ওভার আই এনআই এপসাইলন আই, সেটা তো টোটাল এনার্জি, মানে এটা তো পরিষ্কার বুঝতে পারছো। ধরো টোটাল এনার্জি যখন ক্যালকুলেট করবে n0 এপসাইলন 0 প্লাস n1 এপসাইলন 1 প্লাস n2 এপসাইলন 2 প্লাস ডট 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 করে, তার মানে তোমার এখানে সামেশন ওভার আই এনআই এপসাইলনের টোটাল এনার্জি রিপ্রেজেন্ট করছে। আচ্ছা এবার ডেরিভেটিভ করলে কি হবে, প্রথমে সামেশন ওভার আই এপসাইলন আই ডিএনআই প্লাস সামেশন ওভার আই এনআই ডি এপসাইলন আই ইকুয়াল টু 0, এটা। আচ্ছা এবারে এই এক্সপ্রেশনে দেখো যদি ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখো তাহলে আমরা আগেই বলেছিলাম যে এই যে বিভিন্ন লেভেলের যে এনার্জিগুলো সেটা কনস্ট্যান্ট থাকবে। তার মানে এই যে এখানে ডি এপসাইলন আই মানে কি, এপসাইলন গুলো তোমার ভ্যারি করছে, অর্থাৎ বিভিন্ন লেভেলের যে এনার্জিগুলো সেগুলো ভ্যারি করছে। হ্যাঁ, যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা ভ্যারি করবে না, তখন এই সামেশন ওভার আই এনআই ডি এপসাইলন আই সেটা অ্যাকচুয়ালি তোমার 0 হয়ে যাবে। তা 0 হয়ে গেলে হচ্ছে তোমার যেটা পড়ে রইলো সেটা হচ্ছে সামেশন ওভার আই এপসাইলন আই ডিএনআই ইকুয়াল টু 0। তার মানে দেখো তাহলে টোটাল নাম্বার অফ পার্টিকেল কনস্ট্যান্ট হলে এই 2 নম্বর কন্ডিশনটা, আচ্ছা টোটাল এনার্জি কনস্ট্যান্ট হলে এইটা প্লাস এটা ইকুয়াল টু 0 হলো, কিন্তু তার মধ্যে সেকেন্ড টার্মটা অটোমেটিক্যালি 0 হয়ে যাচ্ছে কারণ ভলিউমটা কনস্ট্যান্ট, মানে পড়ে রইলো এপসাইলন আই সামেশন ওভার আই এপসাইলন আই ডিএনআই ইকুয়াল টু 0। তাহলে দেখো এই 2 নম্বর এবং এখানে এই যে 3 নম্বর, এইটা এই দুটো রেস্ট্রিকশন তোমার অ্যাডিশনালি চলে আসছে কেন, তুমি একটা গিভেন ম্যাক্রো স্টেটের মধ্যে আছো বলো, যেখানে এনভিই কনস্ট্যান্ট। তাহলে একটা গিভেন ম্যাক্রো স্টেটে যেখানে এনভিই কনস্ট্যান্ট, তার জন্য কিন্তু তোমার এই শুধুমাত্র এই ডব্লু বা LNW কে ম্যাক্সিমাইজ করছো, তার জন্য কন্ডিশন 1 পাচ্ছ, সেটা যথেষ্ট না, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরো দুটো কন্ডিশন তোমায় মাথায় রাখতে হবে, সামেশন ওভার আই ডিএনআই ইকুয়াল টু 0 আর সামেশন ওভার আই এপসাইলন আই ডিএনআই ইকুয়াল টু 0। তাহলে দেখো কেন এই যে দুটো অ্যাডিশনাল রেস্ট্রিকশন বা অ্যাডিশনাল কন্ডিশনকে লাগবে সেটা কি বুঝতে পারলে? কারণ আমি একটা গিভেন ম্যাক্রো স্টেটের মধ্যে আছি, তার মধ্যে কনফিগারেশন সেটাকে আমি ম্যাক্সিমাইজ করছি, তার ডব্লিউটাকে ম্যাক্সিমাইজ করছি। গিভেন ম্যাক্রো স্টেটে এনভিই কনস্ট্যান্ট বলে তুমি অ্যাডিশনালি এই দুটো ইকুয়েশন পেলে, এটা হচ্ছে সামেশন ওভার আই ডিএনআই ইকুয়াল টু 0 আর সামেশন ওভার আই এপসাইলন ডিএনআই ইকুয়াল টু 0। তাহলে এই যে 2 নম্বর 3 নম্বর যে অ্যাডিশনাল রেস্ট্রিকশন সেগুলো পরিষ্কার তোমার কাছে? স্যার বলছি সামেশন ওভার এনআই সামেশন ওভার আই এনআই ডি এপসাইলন আই ওই ভ্যালুটা কি হবে? এই পার্টটা 0 হয়ে গেল। কেন 0 হয়ে গেল? কারণ হোয়েন এই যে পরের লাইনে লিখেছি হোয়েন ভলিউম ইজ কনস্ট্যান্ট এপসাইলন আই গুলো তো কনস্ট্যান্ট থাকবে। তাহলে তুমি একবার এক্সাম্পল পার্টিকেলের বক্স প্রবলেমের কথা বলেছিলাম এক্সাম্পল হিসেবে, সরি এক মিনিট, হ্যাঁ পার্টিকেলের বক্স প্রবলেমের ক্ষেত্রে বলেছিলাম যে যখন আমি ওই প্রথম দিনই আমি ম্যাক্রো স্টেট নিয়ে কথাবার্তা বলেছিলাম, সেখানে বলেছিলাম ওই যখন আমি ওই কোন একটা গিভেন ম্যাক্রো স্টেট যেখানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস 3 টোটাল এনার্জি 3 এপসাইলন, তার জন্য এনভিই কে কনস্ট্যান্ট রেখে বিভিন্ন কনফিগারেশন গুলো পাচ্ছিলাম। তো পার্টিকেলের বক্সের ক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ এনার্জিটা এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m এল স্কোয়ার ধরো, তাহলে এল এর উপরে বিভিন্ন লেভেলে এনার্জিগুলো নির্ভর করছে, এখানেও তাই আর কি। তাহলে এই যে সামেশন ওভার আই এনআই এপসাইলন আই এইটা এইটা এটা হচ্ছে তোমার জাস্ট এটা এটা 0 হয়ে যাচ্ছে কারণ এপসাইলন আই গুলো হচ্ছে কনস্ট্যান্ট, এটা আমি পরে লিখেছি অ্যাজ ভলিউম ইজ কনস্ট্যান্ট এপসাইলন বিকাম ফিক্সড এন্ড হেন্স দ্য সেকেন্ড টার্ম ইজ 0। সেকেন্ড টার্ম যদি 0 হয় তাহলে তোমার এখান থেকে পড়ে থাকছে সামেশন ওভার আই এপসাইলন ডিএনআই ইকুয়াল টু 0। তো দেখো তাহলে দুটো অ্যাডিশনাল রেস্ট্রিকশন চলে এলো, টোটাল নাম্বার অফ পার্টিকেলসটা কনস্ট্যান্ট বলে আর টোটাল এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ ভলিউমটা কনস্ট্যান্ট বলে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমি যখন এই যে 1 নম্বর কন্ডিশনটা সামেশন ওভার আই ডেল এল এন ডব্লিউ বাই ডেল এন আই ইন্টু ডিএনআই ইকুয়াল টু 0, এই 1 নম্বর কন্ডিশনটাকে শুধুমাত্র স্যাটিসফাই করলে হবে না, তার সঙ্গে এই 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশন যেটা আছে সেই দুটোকেও কিন্তু তোমাকে সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করতে হবে।
কি দাঁড়াচ্ছে, we have to satisfy equation 1 subject to the constraints equation 2 and 3, মানে ইকুয়েশন 2 আর 3 কে মাথায় রেখে তোমাকে ইকুয়েশন 1টাকে স্যাটিসফাই করতে হবে। দিস টাইপ অফ ভেরিয়েশন ইজ কল্ড দ্য কনস্ট্রেন্ট ভেরিয়েশন, আর দিস ক্যান বি ডান বাই ল্যাগরাঞ্জেস মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লাই। তাহলে যে কনস্ট্রেন্ট ভেরিয়েশন যেগুলো, সেগুলোকে সলভ করা যাবে বাই ল্যাগরাঞ্জেস মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লাই। আচ্ছা, আমরা ওই সেকেন্ড ক্লাসে যেখানে কিছু ম্যাথামেটিক্যাল প্রিলিমিনারি বলেছি, সেখানে আমি ল্যাগরাঞ্জেস মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লাই বলেছিলাম, কিন্তু সেটা এখানে কিভাবে কাজে লাগছে দেখো। তাহলে এই যে 1 নম্বর ইকুয়েশনে সামেশন ওভার i ডেল ln w বাই ডেল ni ইনটু dni ইকুয়াল টু 0 ছিল। আচ্ছা, এবারে বাকি কনস্ট্যান্ট গুলোকে আমি এইরকম ভাবে ঢুকিয়েছি, সামেশন ওভার i dni, আর এখানে সামেশন ওভার i এপসাইলন dni আমি এখানে যা জুড়ে দিলাম, দেখো এটা তো আলাদা করে 0, এটা তো আলাদা করে 0, তাহলে 0-র সঙ্গে আরো দুটো 0 যোগ করলে কিচ্ছু এসে গেল না, এটা ম্যাথামেটিক্যালি এখানে কোনো অসুবিধা নাই। আর এবারে সামেশন ওভার i dni যেহেতু 0, তার সঙ্গে আলফা গুণ করলেও সেটা 0 থাকে। সামেশন ওভার i এপসাইলন dni যেহেতু 0, তার সঙ্গে বিটা গুণ করলেও 0 থাকে। আর এবারে 0-র সঙ্গে এই 0 যোগ করো বা বিয়োগ করো, বা দুজনেই যোগ করো বা দুজনেই বিয়োগ করো, যাই করো না কেন, আলটিমেটলি তোমার 0টা রয়েই যাবে। সেখানে তুমি ল্যাগরাঞ্জের মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লাই তুমি এইভাবে ইনকর্পোরেট করছো, সেটা হচ্ছে যে এই প্রথম কন্ডিশনটা ছিল প্লাস আলফা ইন্টু সেকেন্ড কন্ডিশনটা মাইনাস বিটা ইন্টু থার্ড কন্ডিশনটা ইকুয়াল টু 0। আর এখানে আলফা আর বিটা এদেরকে বলা হয় ল্যাগরাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার। এটা হচ্ছে আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার, অর্থাৎ আলফা বিটার ভ্যালু এই পার্টিকুলার ইকুয়েশনটাকে স্যাটিসফাই করার জন্য এটা আরবিট্রারি, কিন্তু এই আলফার বিটার ভ্যালুটা আমি আমার মতো করে চুজ করব কোনো একটা ফিজিক্যাল রিকোয়ারমেন্ট থেকে বা কোনো একটা ম্যাথামেটিক্যাল রিকোয়ারমেন্ট থেকে। মানে আমি আমার কোনো একটা কার্য সিদ্ধি করার জন্যে আমি আলফা বিটার ভ্যালুটা আমি আমার মতো করে চুজ করবো, কারণ এই ইকুয়েশনটা স্যাটিসফাই করার জন্য আলফা বিটার ভ্যালু যা খুশি তুমি নিতে পারো, কিন্তু আমি যা খুশি নেব না, আলফা বিটাটাকে নেব হচ্ছে আমার কোনো একটা পার্টিকুলার ইন্টেনশনের জন্য বা কোনো একটা সুবিধের জন্য। তো দেখো, তাহলে এই যে প্রথম টার্মটা ছিল সামেশন ওভার i ডেল ln বাই ডেল ni ইনটু dni, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0, তার সঙ্গে এই দুটো টার্ম আমি একটাকে যোগ করলাম, একটাকে বিয়োগ করলাম, করে ওভারঅলটা 0 হলো। এবার কেউ বলতে পারে স্যার একটাকে যোগ আর একটাকে বিয়োগ কেন করলেন, দুটো কিন্তু যোগ করতে পারতেন। হ্যাঁ, আমি আসলে করলাম, তার কারণটা হচ্ছে যে এই এই যে বিটাটা, এইটার তো পরে একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স বেরিয়ে আসবে, যে এই বিটাটা বেরোবে 1/kt, এখানে কে হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট। আর যদি এটাকে মাইনাস বিটা না ধরে প্লাস বিটা ধরতাম, তাহলে ওটা হচ্ছে -1/kt হতো। তাহলে ওইখানে মাইনাসটা, মানে ফাইনাল রেজাল্টে মাইনাসটা বাজে দেখতে লাগে বলে ইনিশিয়ালি আমি মাইনাসটাকে করে রাখলাম। নিশ্চয়ই প্রথমে যখন করা হয়েছিল তখন দুটোকে পজিটিভ ধরেই লোকে করেছিল, করে যখন আলটিমেটলি দেখতে পেলো যে বিটাটা -1/kt হচ্ছে, তাহলে বেটার হচ্ছে যে ওইখানে মাইনাসটাকে না রেখে ওটাকে যদি 1/kt করতে চাই, তাহলে এখানে আমি মাইনাসটাকে করে দিই, একই মানে। কেউ যদি বিটাটাকে পজিটিভ ধরেও করে তাহলে কিন্তু কিচ্ছু এসে গেল না, একই রেজাল্ট পৌঁছাবে। তাহলে দেখো এবারে সামেশন ওভার i, এই থার্ড ব্র্যাকেটে বাকি টার্মগুলোকে ঢুকিয়ে দিয়ে ডিএনটা বাইরে পাঠিয়ে দাও, তাহলে ডেল ln w বাই ডেল ni প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন i dni ইকুয়াল টু 0, এটা। আচ্ছা, এবারে তুমি এখানে দেখো ডেল ln w বাই ডেল ni, এইটা অলরেডি আমি বের করে রেখেছিলাম, ডেল ln w বাই ডেল ni টা এখানে বের করে রাখলাম, মাইনাস ln ni বাই n ইন্টু gi, সেটা বসাচ্ছি, মাইনাস ln ni বাই n ইন্টু gi প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন i ইন্টু dni ইকুয়াল টু 0, এটা। আচ্ছা, এবারে দেখো খেয়াল করো, এবার এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো। দেখো এখন কিন্তু তোমার এই ডিএনআইটা এখন ইন্ডিপেন্ডেন্টলি ভ্যালিড হতে পারে। মানে আগেরটার ক্ষেত্রে যখন তুমি করছিলে যে এখানে যে ডিএনআইটা হচ্ছিল বা এখানে ডিএনআইটা হচ্ছিল, তুমি একে তোমার মতো করে ভ্যারি করতে পারছিলে না, কারণ তুমি যখন ভ্যারি করছো তোমার মাথায় রাখতে হচ্ছে যে কোনো একটা গিভেন ম্যাক্রোস্টেটের মধ্যে আছো বলে এই যে এনভিইটা কনস্ট্যান্ট আছে, অর্থাৎ কন্ডিশন 2 এবং কন্ডিশন 3 স্যাটিসফাইড হচ্ছে কিনা সেটা এখান থেকে বোঝা যাচ্ছে না। কিন্তু যখন তুমি এইটাকে জুড়ে দিলে তুমি খেয়াল করে দেখো, এটাও 0, এটাও 0, এটাও 0, তিনটে সেপারেটলি 0 না হলে তাদের যোগফল বা বিয়োগফলটা কিন্তু 0 হবে না, ঠিক আছে? তার মানে তুমি এই 2 নম্বর 3 নম্বর যে কনস্ট্যান্ট গুলো ইকুয়েশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছো, ঢুকিয়ে দেওয়ার পরে ফাইনাল যে ইকুয়েশনটা পেলে, এইটাই কিন্তু ডিএনআইটা এখন ইন্ডিপেন্ডেন্টলি ভ্যালিড হতে পারে। আচ্ছা, এবারে ডিএনআই গুলো যদি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যালিড হতে পারে, তাহলে এই ইকুয়েশনটা কখন স্যাটিসফাইড হবে? যখন এই প্রত্যেকটা কোএফিসিয়েন্ট যদি তোমার 0 হয়, তবে মানে এটা যখন তুমি ভেঙে লিখছো, ভেঙে লেখার সময় তো তুমি অনেকগুলো টার্ম পাচ্ছ, মানে এটা হচ্ছে এই যে সামেশন ওভার i যেহেতু আছে, n0 দিয়ে একটা টার্ম পেলে, n1 দিয়ে একটা টার্ম পেলে, n2 দিয়ে একটা টার্ম পেলে, ইত্যাদি ইত্যাদি। তার সঙ্গে
প্রথম যে টার্মটা সেখানে dn0 গুণ আছে, সেকেন্ডটা dn1 গুণ আছে, থার্ডটা dn2 গুণ আছে, এন্ড সো অন। এটা আচ্ছা, এবারে এই ইকুয়েশনটা সবসময় স্যাটিসফাইড হবে কখন? যখন হচ্ছে প্রত্যেকটা টার্মের কোএফিসিয়েন্ট হচ্ছে তোমার 0। ঠিক আছে, তার মানে যেটা হলো যে the NIs can be varied independently for the arbitrary variation of NIs, the equation will be satisfied if the coefficient of each term are separately equal to 0। অর্থাৎ এখানে দেখো এই যে তোমার এই যে প্রত্যেকটা টার্ম, এই যে এখানে যে এই ভেতরে যে টার্মগুলো আছে, এই প্রত্যেকটা টার্ম তোমার 0 হবে। এই যে মাইনাস এল এন এনআই বাই এন ইন্টু জিআই প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন ইকুয়াল টু 0 হবে ফর অল আই ইকুয়াল টু 0 1 2 3 4। তাহলে দেখো, তাহলে এই ইকুয়েশন থেকে এই যে টোটাল ইকুয়েশনটা থেকে এই যে ইকুয়েশনটাকে লেখা, এইটা বুঝতে পারো অসুবিধা হচ্ছে নাকি? মানে এখানে হচ্ছে ওভারঅল যে এই সামেশন ওভার আই সামথিং ইন্টু ডিএনআই ইকুয়াল টু 0। এবারে ডিএনআই গুলোর ভ্যালু এখন যা খুশি হতে পারে, কারণ তুমি কনস্ট্যান্ট ঢুকিয়ে দিয়েছো। এখন ডিএনআই আরবিট্রারি, তারপর আরবিট্রারি ভেরিয়েশন অফ ডিএনআই, এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে যখন প্রত্যেকটা টার্মের কোএফিসিয়েন্টটা 0। এই জায়গাটা বুঝতে পারো অসুবিধা হলে আমায় বলো। ডিএনএটা আরবিট্রারিটা বুঝতে পারলি না? Sorry। আচ্ছা দেখ, আচ্ছা প্রথম কথা হচ্ছে এই জায়গাটায় এই যে ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনে তোমার এই যে প্রথম মানে এই যে এইটা 0, এটা 0, এটা 0, তিনটেই যদি একসাথে 0 হয় তবেই এই যোগফলটা তোমার 0 হবে। তো তাহলে এই যে প্রথমটা 0 হওয়া হচ্ছে 1 নম্বর কন্ডিশনটা, সেকেন্ডটা 0 হওয়া হচ্ছে 2 নম্বর কন্ডিশনটা, থার্ডটা 0 হওয়া হচ্ছে 3 নম্বর কন্ডিশনটা। তোমার তিনটে কন্ডিশনই যদি স্যাটিসফাইড হয় তবেই এই ইকুয়েশনটা পাবে। ঠিক আছে, তার মানে এই ফাইনাল ইকুয়েশনটা পাবে। ফাইনাল ইকুয়েশন তো ওইখান থেকে তুমি জাস্ট লিখেছো এইটা। আচ্ছা, এবারে এইটাকে আমি একটুখানি ভেঙে লিখছি। দেখো ভেঙে লিখছি কিরকম ভাবে, এইকে তুমি সামেশন ওভার আই মাইনাস এল এন এনআই বাই এন ইন্টু জিআই প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন আই ইন্টু ডিএনআই ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, এটা আরেকবার লিখলাম এটা। আচ্ছা, এবারে এইটা দেখো সামেশন ওভার আই মানে এখানে আইটাকে 0 1 2 3 4 সব আছে। তারপরে প্রথমে মাইনাস এল এন এনআই বাই সরি মাইনাস এল এন চলে কি রকম মাইনাস এল এন এন জিরো বাই এন ইন্টু জি জিরো প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন 0 ইন্টু ডিএন 0, এটা প্রথম টার্ম হলো। তারপরে মাইনাস এল এন এন ওয়ান বাই এন ইন্টু জি ওয়ান প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন 1 ডিএন 1 হলো, প্লাস ডট 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 প্লাস মাইনাস এল এন এন আই বাই এন ইন্টু জিআই প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন আই ইন্টু ডিএনআই প্লাস ডট 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 ইকুয়াল টু 0। তাহলে এই যে ইকুয়েশনটা ভেঙে লিখলে এরকম তো, ঠিক আছে? আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে এই যে ডিএন দেখো এমনিতে একটা হতে পারে কি, যে এই যে অনেকগুলো টার্ম আছে, ধরে না ধরো দুটো টার্ম আছে, যদি এমন হতো যে প্রথমটা 0 নয়, সেকেন্ডটাও 0 নয়, আমি থার্ড টার্মটা ভুলে যাও, ধরে নাও এখানে এই আই এর ভ্যালু হচ্ছে দুটো, জাস্ট এই দুটো টার্মের যোগফল 0 আছে। তাহলে এমন হতেই পারে দুটো তোমার টার্মগুলো আলাদা করে নন জিরো, কিন্তু প্রথমটা যতটা পরেরটা এক্স্যাক্টলি ততটা বাট অপোজিট ইন সাইন। মানে প্রথমটা +5 হলে পরেরটা -5, প্রথমটা +10 হলে পরেরটা -10, তাহলেও সেটা যোগ করে 0 হতে পারতো। আর এবারে কথাটা হচ্ছে যে যে দেখো এই যে এই ইকুয়েশনে যে ডিএন 0টা তোমার আছে, ডিএন 1টা আছে বা ডিএন আইটা আছে, এবারে আমি গাউস স্টেটের নাম্বার অফ পার্টিকেলস আমি নিজের মতো করে আমি সাজাতে পারি।
মানে ডিএন জিরোটা মানে কি, গ্রাউন্ড স্টেটের নাম্বার অফ পার্টিকেলসটা তোমার চেঞ্জটা। আমি গ্রাউন্ড স্টেটের নাম্বার অফ পার্টিকেলসটা আমি আমার মতো করে যা খুশি চেঞ্জ করতে পারি। তাতে প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় যে স্টেটগুলোতে আছে তাতে কি হলো না হলো আমার জানার দরকার নেই। কেন জানার দরকার নেই? কারণ জানার দরকার ছিল, কিন্তু সেই জানার দরকারটার জন্যই তো আমার এই দুটো রেস্ট্রিকশন এসেছিল। 2 নম্বর এবং 3 নম্বর এই দুটো রেস্ট্রিকশন এসেছিল তো, যে আমি কোন একটা পার্টিকুলার লেভেলের নাম্বার অফ পার্টিকেলকে আমার মতো করে পাল্টাতে পারি না, কারণ কোন একটা গিভেন ম্যাক্রো স্টেটের মধ্যে আছি বলে টোটাল নাম্বার অফ পার্টিকেল, টোটাল ভলিউম, টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট হবে। সেখানে 2 নম্বর এবং 3 নম্বর কন্ডিশনটা পেলাম। এই 2 নম্বর 3 নম্বর কন্ডিশনটাকে ঢুকিয়ে দিয়েই তো তুমি এই ইকুয়েশনটা পেয়েছো বা এই ইকুয়েশনটা পেয়েছো। এইটা তার মানে এখন ডিএন জিরো যা খুশি ভ্যালু হতে পারে, ডিএন ওয়ানের যা খুশি ভ্যালু হতে পারে, ডিএন আই এর যা খুশি ভ্যালু হতে পারে। এটা পরিষ্কার কি? এটা ডিএন জিরো যা খুশি ভ্যালু হতে পারে, ডিএন ওয়ানের যা খুশি ভ্যালু হতে পারে, ডিএন আই এর যা খুশি ভ্যালু হতে পারে। এইটা কি বুঝতে পারছো? পারলে প্রথমে হ্যাঁ স্যার। সেটাই বলছি কি ডিএন জিরো, ডিএন ওয়ান, ডিএন আই তার আরবিট্রারি ভেরিয়েশন হতে পারে, আমি সেটা বলেছি। আচ্ছা, আর এবারে খেয়াল করে দেখো, দেখো এবারে আমি সামাও এই দুটো টার্মের যোগফল 0 পেয়েছি। এবারে হয়তো দেখা গেল প্রথমটা 5, পরেরটা -5 বলে যোগ করে 0 হয়েছে। দুটো টার্ম দিয়ে বোঝার চেষ্টা করো প্রথমে। হ্যাঁ, ধরো প্রথমটা x, পরেরটা y বা ax প্লাস by, এটা ইকুয়াল টু 0। তাহলে এমন হতেই পারে যে x এর ভ্যালুটা +5, by এর ভ্যালুটা -5, পরে তোমার 0 হলো। আর এবারে x আর y যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, তাহলে আমি এক্সটাকে পাল্টালাম। এক্সটাকে পাল্টালে এই যে টার্মটা, এটার 5 রইল না, ধরে না এই টার্মটা তোমার 10 হয়ে গেছে। মানে এক্সটাকে আমি পাল্টালাম, সেখানে এক্স এর ভ্যালুটা আগে 5 ছিল, এখন এটা 10 হয়ে গেছে। কিন্তু আমি ওয়াইটাকে পাল্টালাম না। তাহলে ওয়াইটাকে পাল্টালাম মানে কি হচ্ছে, আগেরটা তো ওটা তো -5ই রয়ে গেল। এটা +10 আর -5, এটা কি আর তখন 0 হবে? বা কেউ করতে পারে আমি এক্সটা পাল্টালাম না, ওয়াইটাকে পাল্টালাম। ওয়াইটা -5 ছিল, ওয়াইটাকে পাল্টে নিয়ে আমার বিওয়াই এর ভ্যালুটাতে -20 হয়ে গেল। কিন্তু এক্সটা যদি না পাল্টাই, তাহলে এক্সটা তো তোমার সেই 5ই রয়ে গেছে, 10ই রয়ে গেছে, না 5ই রয়ে গেছে। তা যোগ করলে কি হচ্ছে, আর 0 থাকছে না। তার মানে ব্যাপারটা কি হচ্ছে যে এক্স আর ওয়াই যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে আমি এক্স যখন পাল্টাচ্ছি ওয়াই তাকে না পাল্টাতে পারি, বা ওয়াই যখন পাল্টাচ্ছি এক্স আমি নাও পাল্টাতে পারি। তবুও কিন্তু এই ইকুয়েশনটা সবসময় স্যাটিসফাইড হবে। তাহলে আমি এক্স আর ওয়াই এই আরবিট্রারি ভেরিয়েশনের জন্য এই ইকুয়েশনটা কখন স্যাটিসফাইড হবে? তখনই যখন এক্স এর কোফিসিয়েন্ট এ সেটা 0 আর ওয়াই কোফিসিয়েন্ট বি সেটা 0। তাহলে এ আর বি যদি 0 হয়, তুমি এক্স ওয়াই কে তুমি তোমার মতো করে যা খুশি পাল্টাও না, তার থেকে কিচ্ছু এসে গেল না, সবসময় কিন্তু এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। এই এই যে এক্সাম্পলটা বললাম, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এবারে খেয়াল করে দেখো, ডিএন জিরো যা খুশি হতে পারে। এবার আমি করলাম কি, যে ডিএন জিরো, ডিএন ওয়ান ডট ডট করে ডিএনআই যদি যা খুশি হয়, তাহলে এই ওভারঅল ইকুয়েশনটা স্যাটিসফাইড তখনই হবে যখন প্রত্যেকটা টার্মের কোফিসিয়েন্ট হচ্ছে আলাদা আলাদা করে 0। ঠিক আছে? হ্যাঁ স্যার। এখন সেটাই লিখেছি দেখো, এই যে এই প্রত্যেকটা টার্ম -ln ni/n * gi প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন, এগুলো 0 হচ্ছে। এটা ফর অল i ইকুয়াল টু 0 1 2 3 4 ডট ডট ডট। মানে i এর ভ্যালু 0 বসাও, অর্থাৎ -ln n0/n * g0 প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন 0 ইকুয়াল টু 0। মানে এখানে আর কি, মানে এইটা যদি হয়, তার মানে এইটা এই -ln n0/n * g0 প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন 0, সেটা তোমার 0। আবার -ln n1/n g1 প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন 1, এটা হচ্ছে 0। -ln, এভাবে ডট 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 করে -ni n gi প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন i ইকুয়াল টু 0 অ্যান্ড সো অন। অর্থাৎ প্রত্যেকটা কোফিসিয়েন্ট তোমার 0 হবে। সেটাকে তো তুমি এইরকম ভাবে লিখবে যে -ln ni/n * gi প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন i ইকুয়াল টু 0, এটা ফর অল i ইকুয়াল টু 1 2 3 4 ডট ডট ডট। এই উল্টো না, এটা হচ্ছে ফর অল i, মানে i এর ভ্যালু 0 থেকে শুরু করে যা খুশি না, প্রত্যেকের জন্য এটা সত্য। ঠিক আছে? বুঝছে? আচ্ছা, তাহলে এবার এক কাজ করো, তাহলে তুমি এই ln এর আগে মাইনাস আছে, তাহলে ln ni/n * gi টাকে একদিকে রাখো, আর বাকিগুলো অন্যদিকে নিয়ে চলে যাও। তাহলে ln ni/n * gi হচ্ছে আলফা মাইনাস বিটা এপসাইলন i হলো এইটা। আচ্ছা, এবার এখান থেকে ni/n ইন্টু, হ্যাঁ বলো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে তো?
এই লাইনটা ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা এবারে দেখো তাহলে এখান থেকে যদি তুমি এনআই বাই এন ইন্টু জিআইটাকে করো, কি হবে এটা? ই টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা এপসাইলন আই হবে, মানে এই ইকুয়েশন থেকে পরের ইকুয়েশনে, মানে এটাকে এলএনটাকে হটানোর জন্য তোমার এখানে ই টু দি পাওয়ার হয়ে গেল। এবারে আমি যদি এনআই বাই ক্যাপিটাল এন করি তাহলে জিআইটা ডান দিকে যা গুণ হয়ে গেল, তাহলে এনআই বাই এন হয়ে গেল জিআই ই টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা এপসাইলন আই। তো দেখো ith লেভেলের নাম্বার অফ পার্টিকেলস বাই টোটাল নাম্বার অফ পার্টিকেলস, বা এনটাকে যদি তুমি ডান দিকে গুণ করে দাও, তাহলে কোন লেভেলে কতগুলো পার্টিকেল থাকলে তোমার ডব্লিউ বা এল এন ডব্লিউটাকে ম্যাক্সিমাম করতে পারবো, সেই এক্সপ্রেশনটাকে তুমি পেয়ে গেলাম। মানে এটাকে তুমি জাস্ট এনআই বাই এন লিখেছি, যদি কেউ এন আইটা লিখতো তাহলে কি লিখতো? এন জিআই ই টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা এপসাইলন আই। এইটা এইটা এটা কি রিপ্রেজেন্ট করছে? যে এটা ith লেভেলের নাম্বার অফ পার্টিকেল। তার মানে এই এক্সপ্রেশন থেকে N0 N1 N2 N3 সব তুমি বের করতে পারছো। দেখো তুমি অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশনটা পেয়ে গেলে, যে ডিস্ট্রিবিউশনের জন্য তোমার ওই ডব্লু বা এল এন ডব্লুটা তোমার ম্যাক্সিমাম হবে। তাহলে এল এন ডব্লু ম্যাক্সিমাম এই কন্ডিশন থেকেই তো আলটিমেট এই জায়গায় পৌঁছালাম। তাহলে করে আলটিমেটলি কি পেলাম? পেলাম হচ্ছে N0 N1 N2 N3 এইসব ভ্যালুগুলো পেলাম, এবং ওই পার্টিকুলার সেট অফ ভ্যালু N0 N1 N2 N3 তার জন্য হচ্ছে তোমার ডব্লুটা ম্যাক্সিমাম হবে বা এল এন ডব্লুটা ম্যাক্সিমাম হবে, তাই তো? তাহলে দেখো তাহলে আমরা কিন্তু ফাইনাল ফর্মুলাটা চলে এসেছি, শুধু একটা গন্ডগোল রয়ে গেছে। গন্ডগোলটা কি না, আলফা আর বিটা যারা ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার, হ্যাঁ, এই আলফা বিটা তারা ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার, তাদের ভ্যালুগুলো এখনো বের করা হয়নি। তাহলে ওইটা বাদ দিয়ে বাকি যে ম্যাক্সওয়েল বোলম্যান, এটাই ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। তাহলে তোমার দেখো ওই কোন লেভেলে কতগুলো পার্টিকেল থাকলে ডব্লু বা এল এন ডব্লু ম্যাক্সিমাম হবে বা মোস্ট ডমিনেটিভ কনফিগারেশনটা পাবো, সেইটার ফর্মুলা কিন্তু আমি পেয়ে গেছি। সেটা হচ্ছে এই যে এনআইটা হচ্ছে এন জিআই ই টু দি পাওয়ার আলফা প্লাস বিটা এপসাইলন আই, অর্থাৎ তোমার কোন লেভেলে কতগুলো পার্টিকেল আছে সেইটা এই ফর্মুলা থেকে বের করে ফেলতে পারছি। এবং এই ফর্মুলাটাকে বের করলাম কোথা থেকে না, এল এন ডব্লু বা ডব্লুকে ম্যাক্সিমাইজ করা এই কন্ডিশন থেকে। মানে এইখান থেকে যে N0 N1 N2 N3 ইত্যাদিগুলো পাবে, তার জন্য তোমার ডব্লুটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। হচ্ছে ব্যাপার। আচ্ছা তাহলে দেখো তোমার, তাহলে নেক্সট যে কাজটা আমাদের মেজর জায়গাটা কিন্তু আমাদের হয়ে গেল। এবারে তুমি একটুখানি মানে এবারে হবে তোমার, যেটাকে বলা হয় যে এবারে মানে ইন্টেরিয়ার ডেকোরেশন হবে। ইন্টেরিয়ার ডেকোরেশনে প্রথম যে কাজটা দরকার সেটা হচ্ছে যে আলফা আর বিটা, যেটা আমি বলেছিলাম তারা আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার। যেখানে আলফা আর বিটা ব্যবহার করা হয়েছে এটা আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার। এখানে আলফা বিটার ভ্যালু তুমি যা খুশি ধরতে পারতে, কিন্তু এবারে এমন করে আলফা বিটা আমি ধরবো যাতে করে হচ্ছে সবকিছু আমার ফিজিক্যালি কনসিস্টেন্ট হয়। তার নেক্সট এই কাজটাকে করতে হবে, উই হ্যাভ টু ডিটারমাইন আলফা অ্যান্ড বিটা। আচ্ছা আলফা বের করা তো ভীষণ সহজ। আলফা বের করা ভীষণ সহজ, যে টোটাল নাম্বার অফ পার্টিকেলস তার সংখ্যাটা তো ক্যাপিটাল এন। অর্থাৎ এই যে তুমি এই যে এখানে এনআই এর যে এক্সপ্রেশনটা পেয়েছো, সেখান থেকে N0 N1 N2 N3 সব বের করতে পারবে, কিন্তু সেগুলো যোগ করলে আলটিমেটলি কি হবে? টোটাল নাম্বার অফ পার্টিকেলস n হবে। তা টোটাল নাম্বার অফ পার্টিকেলস ইজ n, হুইচ ইমপ্লাইজ সামেশন ওভার i ni, এটা তোমার n হবে। অর্থাৎ তুমি এই ni এর এক্সপ্রেশনটা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে বের করে নিলে, কি সামেশন ওভার i ni এর জায়গায় ক্যাপিটাল N GI ই টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা এপসাইলন, সেটা n এর সঙ্গে সমান হলো। nn তোমার বাদ চলে গেল, তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার আলফাটা হয়ে যাচ্ছে কত? 1 বাই সামেশন ওভার i GI ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন i। তো দেখো এইখান থেকে ই টু দি পাওয়ার আলফার একবার এক্সপ্রেশনটা বের করে ফেলতে পারছো, 1 বাই সামেশন ওভার i GI ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন i। এটা এবারে তুমি জাস্ট এই যে এক্সপ্রেশনটা পেয়েছো, এখানে ই টু দি পাওয়ার আলফার জায়গায় ওটা বসিয়ে দাও। তাহলে এটা দেখো, এটা কত? ni বাই n ইকুয়াল টু GI ই টু দি পাওয়ার আলফা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন i ছিল তো। তাহলে ই টু দি পাওয়ার আলফাটাকে বসিয়ে দাও, বসিয়ে দিলে কি হচ্ছে? ni বাই n ইকুয়াল টু হয়ে যাচ্ছে GI ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন i বাই সামেশন ওভার i GI ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন i। তো দেখো তাহলে ni বাই nটা, এই ডান দিকটা ভুলে যাও, ni বাই nটা হয়ে গেল GI ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন i ডিভাইডেড বাই সামেশন ওভার i GI ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন i। অর্থাৎ তোমার ই টু দি পাওয়ার আলফাটাকে তুমি জাস্ট রিপ্লেস করে দিয়েছো। দেখো
এখন এক্সপ্রেশনে আর আলফা নেই, এখন যেটা আছে সেটা হচ্ছে বিটা। আচ্ছা, একটু সিম্পলিসিটির জন্য আমি বলে দিই, এই যে ডিনোমিনেটরে সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আইটাকে আমি সিম্বলিক্যালি জেড এস এইটা দিয়ে এক্সপ্রেস করছি। এই জেড এসটাকে বলে সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন। সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন নিয়ে পরে ডিটেল আলোচনা করছি, আগে এইটা তুমি দেখে নাও যে এনআই বাই এন ইকুয়াল টু হয়ে গেল জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই বাই সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই। তাহলে এইটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, যেখানে বিটার ভ্যালুটা এখন আমার বের করা হয়নি, বাকি সব পরিষ্কার। যে জিআইটা হচ্ছে আইএথ লেভেলের ডিজেনারেসি, এপসাইলন আইটা হচ্ছে আইএথ লেভেলের এনার্জি, এনআইটা হচ্ছে আইএথ লেভেলের নাম্বার অফ পার্টিকেলস, আর এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ পার্টিকেলস। মানে এখানে বিটাটা বাদ দিয়ে বাকি কিন্তু আমরা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনের জন্য যা যা দরকার আমরা করে ফেলেছি। ঠিক আছে? তাহলে এই এবারে বিটার ভ্যালুটা একটুখানি বের করা একটু ঝামেলা আছে, বিটার ভ্যালুটা আমি বের করছি। তো তার আগে পর্যন্ত একবার একটুখানি গ্যাপ নাও, হ্যাঁ, তোমার মানে 1-2 মিনিট গ্যাপ নিয়ে আমাকে বলো, মানে প্রথম থেকে, যে কোথাও কোথাও কোনো ডাউট আছে কিনা বা কোনো অসুবিধা আছে কিনা। ব্যাপারটা ছবির মতো হবে, মানে এই যে ফিজিক্যাল কেমিস্ট্রির মজা হচ্ছে এইটা, এটা একদম কিন্তু ছবির মতো তুমি দেখতে পাবে। হ্যাঁ, তোমার কিছু ব্যাকগ্রাউন্ড পরিষ্কার থাকলে একদম সুন্দর কি লজিক্যাল কি সিস্টেমেটিক এর ব্যাপারগুলো ডেভেলপ করেছে তুমি দেখতে পাবে। বলো, এই যে ফাইনাল ফর্মুলা পর্যন্ত নিয়ে এলাম, এই পর্যন্ত একটাকে দম নাও আর কি, হ্যাঁ, করে দেখো যে এই পর্যন্ত কোথাও কারো কোনো কনসেপচুয়ালি বা টেকনিক্যালি কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা। তারপরে আমরা আরেকটা মানে কিছুটা সময় নিয়ে আমি বিটার এক্সপ্রেশনটাকে বের করবো। ঠিক আছে? হুম, দেখাচ্ছি তোমার। ঠিক আছে এই পাতাটা? এবারে এটা এই এটা এটা দেখো, এটা হুম, হুম, ঠিক আছে, এটা এটা দেখো, ঠিক আছে। হুম। একটা তোদের সব ইয়ে প্রজেক্ট টজেক্ট আছে না 6 সেমিস্টারে? তোদের সব ওই যে এখন কারিকুলামের মধ্যে প্রজেক্ট আছে না, ডিজার্টেশন আছে না, মানে ক্যালকাটা তো 6 সেমিস্টারে আছে ডিজার্টেশন, তোদের নেই? ও, তোদের প্রজেক্ট, একটা প্রজেক্ট থাকে, যেমন এমএস আগে, যেমন আমাদের যেমন এমএসসি টেমএসসিতে প্রজেক্ট আছে ফাইনাল সেমিস্টার, থার্ড এবং ফোর্থ সেমিস্টার। এখন তো বিএসসিতেও প্রজেক্ট ঢুকেছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে 6 সেমিস্টারের প্রজেক্টটা আছে। হুম। বিদ্যাসাগরে যেমন প্রজেক্টটা নেই, মানে তোদের কিছু আছে কিনা আমি জানি না, মানে এতে কিন্তু 6 সেমিস্টারে প্রজেক্ট আছে, প্রত্যেক ছাত্রকে করতে হবে এ করে। তোদের তাহলে ঠিক আছে, মানে প্রজেক্টটা হয়তো নেই এ করে। এমএসসিতে কি বর্ধমানেও আছে না? হুম, হ্যাঁ আছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতেও আছে। ক্যালকাটাতে ওর একটা অপশনও আছে, মানে ওর অল্টারনেটিভ একটা পলিমার কেমিস্ট্রি বা কিছু একটা আছে। ওই পলিমারটা কেউ নেয় না, ওই ডিজার্টেশনে কিন্তু অনেক বেশি নম্বর পাওয়া যায়, লোকের প্রজেক্টটাই নেয় আর কি এই করে। আর এমএসসিতে তো সর্বত্র আছেই এই করে। আর আইআইটিতে তো প্রজেক্ট আছেই, তাই তো? ধীতিমান তোদের প্রজেক্ট আছে তো, মানে থার্ড এবং ফোর্থ সেমিস্টারে। মানে এটা হয়তো ঠিক আছে, মানে থার্ড এবং ফোর্থ সেমিস্টারের প্রজেক্টের উপরে নির্ভর করে তুই বিদেশে যাবি টাবি, সেগুলো হয়তো অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু বিএসসির প্রজেক্টটা তো তোমার ঠিক ছেলেরা রিসার্চ করার জায়গাতে যায়ও না, আর বিভিন্ন কলেজে সেই ইনফ্রাস্ট্রাকচারও নেই যে রিসার্চ করানো হবে।
এবারে এমন কারিকুলামের মধ্যে এমন কোনো সময় থাকে না যে 3 মাস তুমি অন্য কোথাও গিয়ে প্রজেক্ট করলে। হ্যাঁ, তাহলে এই ধরনের সিচুয়েশনে না মানে প্রজেক্ট করা একটা অনেক মানে সিম্পল মেথড বের করতে হয় যা দিয়ে মানুষ প্রজেক্ট করতে পারে আর কি। আর আমার তো সবসময় মনে হয় একটা প্রজেক্ট আমার করানোর খুব ইচ্ছা আছে, আসলে সেটা টিচারদের পক্ষে করাটা তো সহজ, স্টুডেন্ট ভালো ছাত্র না হলে করা বেশ ডিফিকাল্ট। সেটা হচ্ছে যে মানে মানে যে একদম স্ট্যান্ডার্ড যে বইগুলো মানে একদম ইন্টারন্যাশনালি মোস্ট রেপুটেড বেস্ট সেলার যে সমস্ত বই, সে বইয়ের ভুলগুলো জাস্ট দেখা। মানে তুমি ধরো কোন বইটাকে টার্গেট করছো তার মতো করে 10টা ভুল বলে একটা প্রজেক্ট করলো, বা 50টা ভুল বা 100টা ভুল, এরকম আর কি। তাতে হচ্ছে যেমন মানে আমি যেটা বলছিলাম যে এই পার্টিকুলার কেসে তোর অ্যাটকিন্সের মতো এত বিখ্যাত বই, মানে 13টা না কটা এডিশন হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেক দিন মানে কি বলবো মানে মোস্ট আপডেটেড থাকে আর কি ওরা, অ্যাটকিন্স। হ্যাঁ, মানে অক্সফোর্ডে মনে হয়, অক্সফোর্ড প্রেসের বই আর কি। হ্যাঁ, সে বইও ভুল আছে এবং কনসেপচুয়াল ভুল। টাইপোগ্রাফিক্যাল ভুলটাকে আমি ভুলই মনে করি না, কিন্তু কনসেপচুয়াল ভুল আছে এইটা। আচ্ছা তুমি ধরো মানে ব্যানোয়েলের বই কে পড়েনি? ব্যানোয়েল বা ব্যানোয়েল ম্যাকটার 60-70 বছরের পুরনো বই আর কি, আরো বেশি হতে পারে। দেখো মানে যে এডিশনটা তো চলতো 73 এর এডিশন, তারপর তো একজন আইআইটি গুয়াহাটির একজন লোক জুড়ে গিয়ে আবার তো বইটা সব মডিফাই করেছে, মুখ করেছে আর কি। তাহলে এই ধরো ব্যানোয়েলের বইটা, সে বইয়ে পর্যন্ত ভুল আছে। দেখো হ্যাঁ, মানে এরকম যাদের একটুখানি মানে পড়াশোনা করার আছে, একটা ভালো প্রজেক্ট খুব সুন্দর করা যায় যে, এবং যেগুলো জার্নাল অফ কেমিক্যাল এডুকেশন এগুলো পেপারও করা যায়। জার্নাল অফ কেমিক্যাল এডুকেশনে কিন্তু বইয়ের যেমন রিভিউ বেরোয় তেমন বইয়ের ক্রিটিসিজমও বেরোয় আর কি। হ্যাঁ, আর ম্যাকুইডির বই যদি আমি বলি, ম্যাকুইডি সাইমনের বই আমি তো বারবার বলি আর কি, ম্যাকুইডি সাইমনের বই করলে তোমার ওই 10 ভুল বলে বলা যাবে না, 100 ভুল। হ্যাঁ, মানে কনসেপচুয়াল ভুল কিন্তু। হ্যাঁ, সেরকম কিন্তু বেশ সুন্দর একটা প্রজেক্ট করা যায়, একজন মাস্টারমশাই যদি তোমাকে প্রপারলি হেল্প করে। হ্যাঁ, মানে ভুলটা কেন ভুল আর ঠিকটা কি আর কি, এরকম করে যদি বলে তাহলে কিন্তু মানে সুন্দর একটা প্রজেক্ট করা যেতে পারে। বুঝেছো? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, তাহলে চলো আমি তাহলে একটু এগোই। হ্যাঁ স্যার। দেখো এবারে আমাকে যেটা করতে হবে, এই বিটার ভ্যালুটাকে বের করার জন্য আমি এখানে দেখা একটা কাজ করলাম যে জেড এস একটা সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন, একটা সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই, যাকে বলা হয় থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন। এই থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন নিয়ে দু একটা কথাবার্তা বলতে হবে, কারণ বিটার ভ্যালু বের করতে গেলে থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন সম্বন্ধে একটুখানি ধারণা তোমায় করতে হচ্ছে। দেখো জেড এসটা যে সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই। আচ্ছা, যেখানে এই প্রত্যেকটা টার্মের মানে তোমার কাছে পরিষ্কার, বিটাটা বাদ দিয়ে অবশ্যই, যে জিআইটা হচ্ছে আইগেট লেভেলের ডিজেনারেসি আর এপসাইলন আই হচ্ছে তার করসপন্ডিং এনার্জিটা। তাহলে পার্টিশন ফাংশনটা তোমার লিখতে গেলে যে এনার্জি লেভেলস গুলো আছে তাদের এনার্জি এবং তার করসপন্ডিং তোমার ওই ডিজেনারেসিটা জানতে হচ্ছে। আচ্ছা, এটার একটা অল্টারনেটিভ এক্সপ্রেশন আছে যে ধরো কেউ ডিজেনারেসি দিয়ে না কেউ এই ডিজেনারেসি ফ্যাক্টরটাকে গুণ না করে আর এনার্জি লেভেল দিয়ে ব্যাপারটাকে না ভেবে সাম ওভার স্টেটস দিয়েও করতে পারে। এটা হচ্ছে সাম ওভার এনার্জি লেভেলস, এটা হচ্ছে সাম ওভার স্টেটস। মানে ব্যাপারটা কিরকম দেখো তো, ওখানে বলি তাহলে তুমি বুঝতে পারবে। ধরো ধরো পার্টিকেল ইন এ কিউবিক বক্স, পার্টিকেল ইন এ কিউবিক বক্সে ধরো তুমি লেটস সে এই 1 1 2 মানে এই যে এনার্জিটা ধরো পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে তুমি এই ধরো একটা ডিজেনারেট এনার্জি লেভেল ধরো তুমি বললে ই
112 E121 আর E211। ধরো পার্টিকেল ইন এ কিউবিক বক্সের ক্ষেত্রে এই তিনটে স্টেট প্রত্যেকের এনার্জি হয় কত বলতো, 6h² / 8m² প্রত্যেকটা, মানে এই তিনটে স্টেট ডিজেনারেট। প্রত্যেকটা স্টেট যদি ডিজেনারেট হয় তাহলে তুমি এই যখনই এই এনার্জি লেভেলটা এলো, মানে কিউবিক বক্সের ক্ষেত্রে এই পার্টিকুলার এনার্জি লেভেলটা এলো, তাহলে এনার্জি লেভেল এপসাইলন আই এর জায়গায় 6h² / 8m² বসাবে, আর ডিজেনারেসির জায়গায় হচ্ছে তুমি 3 বসাবে। তাহলে এই 3বার এই টার্মটা তোমার নেওয়া হয়ে গেল, তাই তো? আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে যে এইটার বদলে লোকে এরকম করতে পারতো যে এই এটা 3বারই নিল। মানে প্রথম কথা হচ্ছে যে এই টার্মটা e⁻⁻β এপসাইলন আই এর জায়গায় 6h² / 8m² এইটা লিখলো, করে যেটা হলো তাকে 3 দিয়ে গুণ করে দিল। আর তার বদলে কেউ চাইতেই পারে যে না আছে 3বার এটাকে লিখবে, 3বার এটাকে লিখবে। তাহলে আমি দুটো অল্টারনেটিভ বলছি, দেখো। তাহলে একটা হতে পারে যে তুমি 3 ইন্টু e⁻⁻, এই ধরো এই যে এপসাইলন বাই মানে এই যে এনার্জিটা, এই এনার্জিটা এই 6h² / 8m²টাকে যদি তুমি বলো যে এটা তোমার, এটাকে যদি তুমি এপসাইলন বলে ডাকো, তাহলে এটা হচ্ছে বিটা এপসাইলন। মানে যদি এই ডেফিনেশন থেকে পার্টিশন ফাংশনটাকে করো, যখন এনার্জিটা হচ্ছে এই এপসাইলন, তখন তার কন্ট্রিবিউশনটা কত হবে, ডিজেনারেসি হচ্ছে 3 × e⁻⁻β এপসাইলন। আচ্ছা, কেউ চাইলে তো এটাকে এইভাবে লিখতে পারো, e⁻⁻β এনার্জিটা 112 প্লাস e⁻⁻β এনার্জিটা 121 প্লাস e⁻⁻β এনার্জিটা 211, এইভাবে লিখতে পারে তো। তাহলে একটা টার্ম দিকে 3 দিয়ে গুণ করে দেওয়া আর একই টার্ম 3বার নেওয়া, একই মানে। আচ্ছা, এবার তফাৎটা কি দেখো, একই টার্ম যখন তুমি 3বার নিচ্ছ, তার মানে বেসিক্যালি যেটা করছো কি, যে এই যে 112 এটা কিন্তু একটা আলাদা স্টেট, মানে এর করসপন্ডিং স্টেটটা ψ112 একটা আলাদা স্টেট, এর করসপন্ডিং স্টেটটা ψ121 এটা আলাদা স্টেট, এদিকে ψ211 আলাদা স্টেট। তার মানে তিনটে ডিফারেন্ট স্টেট বলে তুমি টার্মটা 3বার লিখতে হয়েছে। আর আগেরটা এনার্জি লেভেল বলে তিনজনে একই এনার্জি বলে ওই একবার লিখে তোমাকে 3 দিয়ে গুণ করে দিতে হয়েছে। দুটো কিন্তু আলটিমেটলি একই রেজাল্ট দেবে, কারণ এখানে দেখো এই এপসাইলন 112 এপসাইলন 121 এপসাইলন 211 যেহেতু সমান, তোমার দিনের শেষে কিন্তু এই আগেরটাই আসবে, 3 × e⁻⁻β এপসাইলনই আসবে। দুটো অ্যাপ্রোচ আলাদা। তাহলে সেটাই এখানে বলা হয়েছে যে পার্টিশন ফাংশন যখন তুমি ডিফাইন করবে না, তখন ইউজুয়ালি লোকে এইরকম ভাবে ডিফাইন করে, সামেশন ওভার আই জি আই e⁻⁻β এপসাইলন আই, যেখানে এই আই ইন্ডেক্সটা হচ্ছে সাম ওভার এনার্জি লেভেলস, এইটা নট দ্য কোয়ান্টাম স্টেটস। আর যখন তুমি এটা এইভাবে যদি লেখো সামেশন ওভার জে e⁻⁻β এপসাইলন জে, তখন কিন্তু এই সামেশনটা রানস ওভার এনার্জি স্টেটস বা কোয়ান্টাম স্টেটস, নট দ্য এনার্জি লেভেলস। তিনটা আলাদা কোয়ান্টাম স্টেট বলে এটা তোমার 3বার এসে গেছে, ডিজেনারেসিটা দরকার নেই, একই টার্ম তুমি 3বার লিখেছো। আগে যদি এনার্জি লেভেলস দিয়ে বলো, এনার্জি লেভেলে কিন্তু ডিজেনারেসি আছে, তাহলে একবার লিখে তোমাকে 3বার গুণ করে দিতে হচ্ছে। বুঝতে পারলে? তাহলে এই যে পার্টিশন ফাংশনটা, এই দুটোর যে কোনো অ্যাপ্রোচেই কিন্তু তুমি লিখতে পারো। মানে ইউজুয়ালি প্রথম অ্যাপ্রোচেই লোকে লেখে, কিন্তু আমি একটা পার্টিকুলার সিচুয়েশনে দেখবো, যখন ওভারঅল মলিকুলার পার্টিশন ফাংশন লিখবো, তখন না এই 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 যে সেকেন্ড যে অ্যাপ্রোচটা, সেইটা দিয়ে লিখলে তুমি কিছু অ্যাডভান্টেজ পাবে। সেই জন্য আমি দুটো ডেফিনেশনই বলেছি। সেটা হচ্ছে পার্টিশন ফাংশনের তোমার ডেফিনেশন। আচ্ছা আচ্ছা, এবার এই পার্টিশন ফাংশনের ডিটেল ডিসকাশন আজকে ক্লাসের শেষে মিনিট 10 ধরে আমরা বলবো, 10-15 মিনিট ধরে। তার আগে বিটার ভ্যালুটাকে বের করার দিকে আমি টার্গেট করি। দেখো, এনার্জিটা তুমি কেমন করে লিখতে পারো, এনার্জিটা সামেশন ওভার এনআই, মানে সামেশন ওভার এনআই না, সামেশন ওভার আই এনআই এপসাইলন আই। এখানে এনআই আর লিখতে হবে না, সামেশন ওভার তোমার আই এনআই এপসাইলন আই, এটা হচ্ছে টোটাল এনার্জিটা হবে। কারণ মানে তুমি দেখো না, টোটাল এনার্জি যেমন নর্মালি হয় n0 এপসাইলন 0 প্লাস n1 এপসাইলন 1 প্লাস n2 এপসাইলন 2 প্লাস ডট 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 ডট, সামেশন দিয়ে লিখলে কি হবে, সামেশন ওভার আই এনআই এপসাইলন আই। আচ্ছা, এবারে এনআই এর এক্সপ্রেশনটা তুমি বসিয়ে দাও। বোলম্যান ডিস্ট্রিবিউশন থেকে এনআইটা কি ছিল, এনআইটি ছিল এন ইন্টু, মানে ওই যে মানে বোলম্যান ডিস্ট্রিবিউশন থেকে, আমি এটা এখানে লিখবো কেন, এখানে দেখিয়ে দিই।
দেখো এই যে এইখানে এই যে এনআই এর এক্সপ্রেশনটা কি, যদি এনটা তুমি ডান দিকে পাঠিয়ে দাও এন জিআই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন বাই জেড এস, এন আইটা এখান থেকে তুমি বসিয়ে দাও, তো এখানে আমি বসিয়ে দিলাম এন জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন বাই জেড এস এটা। আর এনটা যেহেতু সামেশন করে ইন্ডেক্স নাই এখানে, সামেশনের বাইরে বের করে নিয়েছে, আর এপসাইলন আইটা যেমন আছে তেমন আমি রেখে দিয়েছি, এটা হলো। আর এবারে দেখো যেহেতু জেড এসটা হচ্ছে সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই, একে তুমি বিটার রেসপেক্টে ডেরিভেটিভ করছো। বিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে, দেখো জিআইতে যেমন আছে আছে, এটা ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই হলো, আর উপরের পার্টটা আবার বিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে মাইনাস এপসাইলন আই হয়ে যাচ্ছে, তার মানে মাইনাসটা আগে হয়ে গেল, সামেশন ওভার আই জিআই এপসাইলন আই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই এটা। আর এবারে এই এক্সপ্রেশনে দেখো এই সামেশনের মধ্যে কিন্তু এটা আবার সামেশনের মধ্যে সামেশনের মধ্যে এপসাইলন আই জিআই ই টু দি পাওয়ার বিটা এপসাইলন আইটা আছে, এই যে এই জিনিসটা আছে সেটা আমি বসিয়ে দিচ্ছি, সেটা কত হবে মাইনাস ডেল জেড এস বাই ডেল বিটা এটা। তাহলে এবার আমি এখানে ই বাই এনটাকে ভাগ করে, ই বাই এন মানে হচ্ছে অ্যাভারেজ এনার্জি পার মলিকুল, তাহলে ইবারটা হচ্ছে ই বাই এন, এটা কত হয়ে যাচ্ছে মাইনাস 1/জেড এস ইন্টু ডেল জেড এস বাই ডেল বিটা এটা হলো। আচ্ছা এবারে দেখো এখানে যে তোমার এই যে ডেল জেড এস বাই জেড এস যেটা এইটা, এটাকে তুমি লিখতে পারছো কি এল এন জেড এস, মানে মাইনাস ডেল এল এন জেড এস বাই ডেল বিটা, মানে যে মানে ডিএক্স বাই এক্স এল এন এক্স ডিএল এন এক্স হয়, সেটা আমি বসালাম, তাহলে এইটা হলো। তার মানে দেখো অ্যাভারেজ এনার্জিটাকে তুমি কিন্তু লিখতে পারছো মাইনাস ডেল এল এন জেড বাই ডেল বিটা এইরকম করে, ঠিক আছে। তো দেখো ইন টার্মস অফ পার্টিশন ফাংশন আমি এনার্জিটাকে বের করলাম, সেইটা এই যে এখানে তিনটে স্টেপ করেছে, এটা কি কারো বুঝতে অসুবিধা আছে? ঠিক আছে, ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা এবারে দেখো, এবারে ভীষণ ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে তোমার মাইক্রোস্কোপিকের সঙ্গে ম্যাক্রোস্কোপিকের কানেকশনটা, যেটা বোল্টজম্যান হাইপোথিসিসের থ্রু দিয়ে আমরা বলেছিলাম, সেটা আমি আবার বলছি। তাহলে এনট্রপি ইন টার্মস অফ পার্টিশন ফাংশন, এনট্রপি ইন টার্মস অফ পার্টিশন ফাংশন দেখতে গেছি, আগেরটা ছিল এনার্জি ইন টার্মস অফ পার্টিশন ফাংশন, এখন এনট্রপি ইন টার্মস অফ পার্টিশন ফাংশন। দেখো এনট্রপি ইন টার্মস অফ পার্টিশন ফাংশন, সেখানে এনট্রপি যেটা একটা ম্যাক্রোস্কোপিক ফেনোমেনন, আর থার্মোডাইনামিক ওয়েট ডব্লিউ একটা মাইক্রোস্কোপিক ফেনোমেনন, তার যে কানেকশনটা সেটা বোল্টজম্যান হাইপোথিসিস থেকে আমরা অলরেডি জানতাম, এস ইকুয়াল টু কে এল এন ডব্লিউ। আচ্ছা এবারে খেয়াল করে দেখো যে যেহেতু তোমার ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিগুলো মোস্ট ডমিনেটিং কনফিগারেশন দিয়ে ঠিক হয়, আর মোস্ট ডমিনেটিং কনফিগারেশন হচ্ছে সেই কনফিগারেশনগুলো যার জন্য ডব্লিউটা ম্যাক্সিমাম, মানে এস ইকুয়াল টু কে এল এন ডব্লিউ কে তুমি লিখতে পারো কে এল এন ডব্লিউ ম্যাক্স লিখতে পারো এটা, ঠিক আছে। আচ্ছা এবারে এই ডব্লিউর এক্সপ্রেশনটা কি হচ্ছে না এন ফ্যাক্টোরিয়াল পাই ওভার আই জিআই টু দি পাওয়ার এনআই বাই এনআই ফ্যাক্টোরিয়াল, তার ডব্লিউর এক্সপ্রেশনটা তুমি বসালে। আচ্ছা এবার এখানে খেয়াল করো এখানে ডব্লিউর বদলে ডব্লিউ ম্যাক্স কেন লিখলাম, কারণ হচ্ছে এক্ষেত্রে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটার আমি থার্মোডাইনামিক ওয়েটটাকে নেব। তাহলে এবারে ডব্লিউ ম্যাক্সের এক্সপ্রেশনে যখন আমি এটা বসালাম, মানে অটোমেটিক্যালি ইমপ্লাইড হয়ে গেল যে আমি সেই এনআই গুলোকেই নেব যার জন্য ডব্লিউটা ম্যাক্সিমাম হয়, অর্থাৎ সেই এনআই গুলোই নেব যে এনআই গুলো হচ্ছে ম্যাক্সওয়েল বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটাকে ওবে করে, মানে বিভিন্ন এনার্জি লেভেলের নাম্বার অফ পার্টিকেল যারা ম্যাক্সওয়েল বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ওবে করে, সেই সেট অফ ভ্যালুগুলোই হচ্ছে এন এর ম্যাক্সিমাম ভ্যালু দেয়। আর এন এর ম্যাক্সিমাম ভ্যালু যখন দিচ্ছে, সরি ডব্লিউর ম্যাক্সিমাম ভ্যালু দেয়, আর ডব্লিউর ম্যাক্সিমাম ভ্যালু দিলে সেটাই মোস্ট ডমিনেটিং কনফিগারেশন, সেটাই ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিকে কন্ট্রোল করবে। সেখানে এস ইকুয়াল টু কে এল এন ডব্লিউ, যেটা হচ্ছে কে এল এন ডব্লিউ ম্যাক্স, ডব্লিউ ম্যাক্স থেকে এটা বসালাম, এখানে এন আই এর ভ্যালুগুলো কিন্তু ম্যাক্সওয়েল বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন থেকে বের করবো, ভালো। আচ্ছা এবারে এটাকে দেখো, এটা এই ধরনের কাজটা আমি আগে করেছি, এল এন মানে এল এন ডব্লিউ যখন তুমি করছো সেটা এল এন এন ফ্যাক্টোরিয়াল সামেশন ওভার আই এন আই এল এন জিআই মাইনাস এল এন এন আই ফ্যাক্টোরিয়াল, এটা আমি সেই প্রথমেই করলাম যখন ডব্লিউ থেকে এল এন ডব্লিউ করেছিলাম, তখন যেটা করেছিলাম সেটা আমি আবার করলাম। আচ্ছা এবার স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটাকে ব্যবহার করো, এল এন এন ফ্যাক্টোরিয়ালের জায়গায় এন এল এন মাইনাস এন, তারপরে এখানে হচ্ছে এনআই ফ্যাক্টোরিয়ালের জায়গায় বসাচ্ছ এনআই এল এন এনআই মাইনাস এনআই এটা। তাহলে এবারে ভেঙে দাও, এন এল এন মাইনাস এন প্লাস সামেশন ওভার আই এনআই এল এন জিআই মাইনাস সামেশন ওভার আই এনআই এল এন এনআই প্লাস সামেশন ওভার আই এনআই। আর সামেশন ওভার এনআই মানে টোটাল নাম্বার অফ পার্টিকেল, এর টোটাল নাম্বার অফ পার্টিকেল একটা প্লাস একটা মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে হয়ে গেল কত কে
এন এলএন এন প্লাস সামেশন ওভার আই এনআই এলএন জিআই মাইনাস সামেশন ওভার আই এনআই এলএন এনআই। আর এখানে এন এলএন এন যেমন আছে আছে, এখানে মাইনাস একটা নিয়ে নাও, সামেশন ওভার অফ এনআই নিয়ে নিলে পড়ে থাকবে কত, এলএন এনআই মাইনাস এলএন জিআই। এলএন এনআই মাইনাস এলএন জিআইটা হচ্ছে এলএন এনআই বাই জিআই, এটা লিখলে তুমি। তাহলে দেখো এখানে আমি আপ টু দিস পার্ট পর্যন্ত যেটা করেছি প্রত্যেকটা স্টেপ পরিষ্কার কিনা আমায় বলো, কোনো অসুবিধা থাকলে বলো। কোনটা? এসি কল টু কে এল এন কে বলছো তুমি? সুদীপ তো এসি কল টু কে এল এন ডব্লিউ তুই লেকচার 2টা পড়িস নি, লেকচার 3 এখানে বলবেন হাইপোথিসিস। আগের দিন ক্লাস না করলে কি করে হবে? মানে এটা তো মানে কি বলবো, মানে দিস ইজ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট হাইপোথিসিস আর কি, বোল্টজম্যান হাইপোথিসিস। এখানে এসি কল টু কে এল এন ডব্লিউ সেটা আগের দিন করানো হয়েছে, যেখানে মাইক্রোস্কোপিকের সঙ্গে ম্যাক্রোস্কোপিকের কানেকশন। এসি কল টু কে এল এন ডব্লিউ তো মোস্ট ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন আর কি। ও তুই রান্না পুজো খাচ্ছিলিস, বুঝে মনে আছে, মনসা পুজো খাচ্ছিলি। আরে মনসা পুজো মানে কি রান্না পুজো। পান্তা ভাত হয়েছিল তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বুঝতে পেরেছি। না এটা আগের দিন করেছি, তাহলে আগের দিন ক্লাসটা করে নিস নি কেন, আগের দিন লেকচারটা দেখে নিস নি কেন? এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। ওটা ওটা দেখে নিতে হবে, ঠিক আছে? তা এস ইকুয়াল টু কে এল এন ডব্লিউ, যারা ক্লাসটা করেছিলি তারা বল, এই এই যে এই স্টেপটা, এই যে পরপর পরপর স্টেপগুলোকে করেছি, মানে এটা শুধু এইটুকুই তো জানতে হচ্ছে, এস ইকুয়াল টু কে এল এন ডব্লিউ। এটা তুমি জেনে নাও ফর দ্য টাইম বিং, এটা মেনে নাও যে বোল্টজম্যান যেটা বলেছিলেন যে থার্মোডাইনামিক ওয়েটের সঙ্গে এন্ট্রপি কানেক্টেড, এবং সেই কানেকশনটা হচ্ছে এস ইকুয়াল টু কে এল এন ডব্লিউ। করে প্রত্যেকটা স্টেপ যে করলাম সেটা পরিষ্কার? কারো অসুবিধা আছে? পরিষ্কার। আচ্ছা এবারে দেখো এই যে এনআই বাই জিআই, যেটা এই এনআই বাই জিআইটা আমি ম্যাক্সওয়েল বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন থেকে বের করছি। ম্যাক্সওয়েল বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন থেকে এনআই বাই জিআইটা কত, এন ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই বাই জেড এস। এই যে ম্যাক্সওয়েল বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে এগুলো দেখো এখানে, এই যে এনআই এনআই বাই জিআই, জিআইটাকে এখানে নিয়ে চলে আসো, তাহলে এনআই বাই জিআইটা কত হবে, এন ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই বাই জেড এস। এটা সেটা এখানে বসিয়ে দিলাম, এই যে এন ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন বাই জেড এস এটা। আর এবারে দেখো এটা সামেশন ওভার আই এনআই, এই পার্টটা যেমন আছে আছে, এই পার্টটা করছে দেখো এল এন এন বাই জেড এস একটা করলে, মাইনাস এই লগ এল এন ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই, তার লগ নিলে মাইনাস বিটা এপসাইলন আই হলো এটা। তাহলে কি হলো দেখো, এটা এন এল এন এন মাইনাস এল এন, এটা এন বাই জেড এসটা তোমার বাইরে চলে এলো, কারণ এটা এটা এই যে পার্টটা এটা তো তোমার কোনো ডামি ইন্ডেক্সিং নেই, সামেশনের বাইরে চলে এলো, সামেশন ওভার আই এনআই হলো, আর মাইনাস মাইনাসে প্লাস বিটা সামেশন ওভার আই এনআই এপসাইলন আই হলো। আর এন এল এন এন মাইনাস এই সামেশন ওভার আই এনআইটা হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ পার্টিকেলস, সামেশন ওভার এই যে আইটা, সামেশন ওভার আই এনআইটা হচ্ছে টোটাল নাম্বার অফ পার্টিকেল, সেটা এখানে বসালাম, মাইনাস এন এল এন এন বাই জেড এস হলো, প্লাস এই সামেশন ওভার আই এনআই এপসাইলন এর যে এনার্জিটা, টোটাল এনার্জিটা বিটা ইন্টু ই হলো। তাহলে এবারে এটা খেয়াল করে দেখো, আমি এখান থেকে এন আছে, এখানে এন আছে, আর এখানে এক কাজ করছি যে আমি মানে মানে এটাকে এইভাবে ভাবতে পারি যে টোটাল এনার্জিটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে অ্যাভারেজ এনার্জি, তার মানে এখানেও একটা নাম্বার অফ পার্টিকেলস আছে, এই টোটাল নাম্বার অফ পার্টিকেলস তুমি বাইরে একটা গুণ করে দিলে, তাহলে এন কে হলো, এখানে পড়ে রইল এল এন এন, কোথায় হলো, এক মিনিট, ও এটা আচ্ছা, তাহলে এনটা দেখো এখানে কি হচ্ছে, এনটা তোমার কমন চলে গেছে, এখানে এল এন এন আছে, আর এইখান থেকে দেখো এখানে এই লগটাকে ভাঙলে একটা এল এন এন আসবে, আর মাইনাস প্লাস করে এল এন জেড এস আসবে, প্লাস বিটা এখানে ই বাই এন হয়ে গেল। তাহলে এল এন এন কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে কত দেখো, এন কে এল এন জেড জেড প্লাস বিটা ইন্টু ই অ্যাভারেজ। তাহলে এন্ট্রপির এক্সপ্রেশনটা বেরোলো দেখো ইন টার্মস অফ পার্টিশন ফাংশন, এন কে এল এন জেড প্লাস বিটা ইন্টু ই। দেখো এই যে স্টেপটা গুলো করা হয়েছে প্রত্যেকটা স্টেপ তোমার কাছে পরিষ্কার কিনা বলে দাও, ঠিক আছে? প্রত্যেকটা স্টেপ দেখো, স্টেপ ওয়াইজ পর 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 দেখে বলো কোনো অসুবিধা আছে কিনা।
প্রত্যেকটা স্টেপ দেখে নাও, কোনো অসুবিধা আছে কিনা। ঠিক আছে, আচ্ছা এটাকে বললাম ইন্ডেক্সটা মানে কোনটা? ডামি ইন্ডেক্স। ওই যে ডামি ইন্ডেক্স মানে কি? এই যে সামেশন ওভার যে আই গুলো লিখছো, এগুলো তো ইন্ডেক্স বলে। এটা ডামি মানে কি? এখানে আই মানে তো আই নয়। এই সামেশন ওভার আই মানে আই এর ভ্যালুটা 0, 1, 2, 3, 4, 5 সব হতে পারে। সেই রেসপেক্ট একটা যে ডামি। হুম, বুঝতে পেরেছো? মানে ধরো এই যে সামেশন ওভার আই ইকুয়াল টু 1 থেকে 5 এক্স আই বললে, তার মানে কি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5। তার মানে আইটা তোমার কোথা থেকে কোথাও পর্যন্ত যাবে, হ্যাঁ, সেটা তার মতো করে ঠিক হবে আর কি। তাহলে এইগুলোকে সবসময় সামেশনের মধ্যে যে ইন্ডেক্সটা থাকে বা পাইয়ের মধ্যে যে ইন্ডেক্স থাকে, এটা ডামি ইন্ডেক্স বলে। ডামি ইন্ডেক্স মানে ওটা বেসিক্যালি স্পেশাল কাউকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, এবার সেটা হচ্ছে তোমার ওই মানে তোমার তারপরে যে টার্মগুলো আছে তার উপরে নির্ভর করে। এই যে দেখো, এই যে সামেশন ওভার আই এনআই যখন বলছো, এখানে আইটা কি কিছু স্পেসিফিক আই তা নয়। আই এর ভ্যালু 0 হতে পারে, আই এর ভ্যালু 1 হতে পারে, আই এর ভ্যালু 2 হতে পারে। সেই রেসপেক্টে এটা n0 প্লাস n1 প্লাস n2 প্লাস n3। তাহলে আই এর ভ্যালু যেহেতু তুমি যা খুশি নিতে পারছো এখানে, সেই কারণে এটা হচ্ছে ডামি। ডামি বলা হয় এটাকে। বুঝতে পেরেছো? ঠিক আছে। মানে আই ক্যান প্লে দ্য রোল অফ এনি ওয়ান। মানে সেই ডামি হচ্ছে তোমার ধরো ওই যারা ধরো হিন্দি সিনেমা টিনেমায় না বক্সিং টক্সিং করে, আগে যেটা হতো, এখন নাকি কেউ কোনো কোনো হিরো করে শুনেছি, এই বক্সিং টক্সিং না, অর্থাৎ ছাদ থেকে লাফ দিচ্ছে, হ্যাঁ, এই গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তখন কি হয়, তারা ডামি ব্যবহার করে। মানে বক্সিংটা নিজে করছে না, ওর হয়ে কেউ একজন করে দিচ্ছে। ধর আমি একজন ডামি, তুমি যখন হিরো, তোমার রোলও বক্সিং করে দিচ্ছি। হ্যাঁ, আর জয়ন্ত যখন হিরো, জয়ন্ত রোলও আমি বক্সিং করে দিচ্ছি, বা অনিমেষ যখন হিরো, অনিমেষের রোলও আমি বক্সিং করে দিচ্ছি। এই আইটা তো সেই কাজটাকে করছে, সেখানে একে ডামি বলা হয়। হুম, বুঝেছো? ঠিক আছে। হুম, এই তো। এ ধরো মুখ্যমন্ত্রী, এই পোস্টটা হচ্ছে ডামি পোস্ট। ওখানে মমতা ব্যানার্জি বসলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য বসলে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী। আর আমি যেদিন বসবো, আমি মুখ্যমন্ত্রী হয়ে যাবো। বুঝেছো? তাহলে মুখ্যমন্ত্রী পোস্টটা হচ্ছে ডামি পোস্ট। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো, তাহলে এসটা কত হলো? কে এন এল এন জেড এস প্লাস বিটা ইন্টু ই, এইটা। ঠিক আছে, তাহলে এবারে দেখো এখানে, তাহলে এই যে আমি এবারে এস এর এক্সপ্রেশন যদি এটা পাই এ করে, মানে আমি এখানে এনটা এখানে গুণ করে দিয়েছি আর কি, এখানে এনটাকে জাস্ট সিম্পলি গুণ করে দিয়েছি। তাহলে এনটাকে গুণ করে এন এল এন জেড এস হলো প্লাস বিটা ই হলো, এটা। আর এবারে তুমি এটা কি করছো, ই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো। দেখো ডেল এস বাই ডেল ই করলে, কেটা যেমন বাইরে আছে থাক, এন ডেল এল এন জেড বাই ডেল ই হলো, প্লাস এইটা ডেরিভেটিভ করলে প্রথমে বিটাকে কনস্ট্যান্ট রেখে ইয়ের ডেরিভেটিভ করলে বিটা হলো, প্লাস ইটাকে রেখে বিটার ডেরিভেটিভ করলে ডেল বিটা বাই ডেল ই হলো, এটা। আচ্ছা, এটা কে হলো? এটা এন ডেল এল এন জেড বাই ডেল বিটা, এইটা। এবারে এটা ছিল ডেল এল এন জেড বাই ডেল ই ছিল, তাহলে তাতে আমি ডেল এল এন জেড বাই ডেল বিটা ইন্টু ডেল বিটা বাই ডেল ই করলাম। এই যে ডেল বিটা দিয়ে গুণ করে ডেল বিটা দিয়ে ভাগ করে দিলাম, ডেল বিটা দিয়ে ভাগ করে দিয়ে ডেল বিটা দিয়ে গুণ করে দিলাম, প্লাস বিটা আছে, প্লাস ই ইন্টু ডেল বিটা বাই ডেল ই আছে। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো যে তোমার এই যে তোমার এনার্জি যেটা বের করেছিলে, এই যে এনার্জিটা দেখো মাইনাস ডেল এল এন জেড বাই ডেল বিটা, এইটা, সেটা হচ্ছে তোমার অ্যাভারেজ এনার্জি হচ্ছে। অর্থাৎ তুমি যদি এন দিয়ে এখানে গুণ করে দাও, তাহলে টোটাল এনার্জি হয়ে যাবে। তার মানে মাইনাস এন ডেল এল এন জেড বাই ডেল বিটা, সেটা বেসিক্যালি ই, সেটা আমি এখানে বসিয়ে দিলাম। দেখো এখানে এই যে মাইনাস এন ডেল এল এন জেড, ডেল মাইনাস এন ডেল এল এন জেড বাই ডেল বিটা, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি ই। সেই জন্য আমি এইটাকে জাস্ট মাইনাস ই বসালাম, তার সঙ্গে ডেল বিটা বাই ডেল ই আছে, এখানে বিটা আছে, প্লাস এখানে ই ডেল বিটা বাই ডেল ই আছে। দেখো এই দুটো টার্ম তোমার কেটে গেল, কেটে গিয়ে কে ইন্টু বিটা হলো। দেখো ডেল এস বাই ডেল ইটা হলো কে ইন্টু বিটা, এটা পেলাম। তাহলে এইখানে এই যে ডেরিভেটিভটাকে করেছি এর রেসপেক্টে, করে এন ডেল এল এন জেড বাই ডেল বিটাটাকে তুমি মাইনাস ই বসিয়েছো, করে এই দুটো টার্ম সমান বলে তার কেটে গেল, কেটে গিয়ে জাস্ট বিটা ইন্টু কে হলো। এটা কোনো অসুবিধা আছে বুঝতে? না স্যার। দেখো এটা, তাহলে এবারে দেখো,
তাহলে এখানে তুমি এই ডেল ই ডেল এস বাই ডেল ইটা পেলে কে ইন্টু বিটা, যেখানে ইটা কিন্তু বেসিক্যালি ইন্টারনাল এনার্জি, মানে আমি ই দিয়ে লিখছি, যদি এটা ইউ দিয়ে লেখা উচিত, তো স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের ম্যাক্সিমাম বইয়ে যদি ইন্টারনাল এনার্জিকে ই দিয়ে লেখে, আমি সেটাকে ই লিখলাম। ঠিক আছে, তাহলে ডেল এস বাই ডেল ই মানে হচ্ছে এন্ট্রপি পার্শিয়াল ডেরিভেটিভ করছো তুমি ইন্টারনাল এনার্জির রেসপেক্টে, সেটা কে ইন্টু বিটা বেরোচ্ছে। আর এবারে ইন্টারনাল এনার্জি এবং এন্ট্রপি দুটোই তো ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে আছে। ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স, ডিইউ মানে এখানে ডিই, ডিটা টিডিএস মাইনাস পিডিবি প্লাস সামেশন ওভার আই মিউ আই ডিএনএ, এটা তুমি জানো, মানে এটাকে তুমি ডিইউ হিসেবে জানো। হ্যাঁ, টিডিএস মাইনাস পিডিবি প্লাস যদি সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন হয় তাহলে তার সঙ্গে একটা সামেশন ওভার আই মিউ আই ডিএনআই পার্ট থাকবে। তাহলে এখান থেকে দেখো তুমি যদি এখান থেকে এই ডেল ই বাই ডেল এস করো, হ্যাঁ, বাকি সবাইকে কনস্ট্যান্ট দেখে, মানে ভি এন তাদেরকে সব কনস্ট্যান্ট দেখে, তাহলে কি হবে, এখানে পার্শিয়াল ডেরিভেটিভ মানে বাকিদের সব কনস্ট্যান্ট রাখছো, তাহলে ডেল ই বাই ডেল এস করলে টি হবে, অর্থাৎ ডেল এস বাই ডেল ই করলে 1/t হবে। ঠিক আছে, মানে যখন ডেরিভেটিভটা করছো সাডেনলি ভি এন তারা কনস্ট্যান্ট। হ্যাঁ, মানে এখানেও ঠিক একই রকম ভাবে যখন তুমি ডেরিভেটিভটাকে করছো তখন কিন্তু ভি এন তারা হচ্ছে কনস্ট্যান্ট, মানে এখানে এখানে এই পার্শিয়াল ডেরিভেটিভ করছো মানে তুমি খেয়াল রাখবে এখানে কিন্তু ভি এন তাদেরকে কনস্ট্যান্ট রাখবো, মানে এনার্জি তুমি বোঝার চেষ্টা করো না, তুমি এনার্জির রেসপেক্টে ডেরিভেটিভ করছো, তাহলে এনার্জির রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করো, একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেমে তো এন ভি আর ই ছিল, তার মানে এখানে যদিও সিম্বলিক্যালি আমি লিখিনি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল একটা ডেল এস বাই ডেল ই, এখানে কনস্ট্যান্ট রাখতে হবে ভি আর এন কে, সেটা হচ্ছে কে ইন্টু বিটা। মানে বুঝতে পারছো তো, মানে আমি একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেমে যখন আছি, এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, মানে ভি আর এনটা কনস্ট্যান্ট রাখা হয়েছে। এখানে ঠিক একই রকম ভাবে যখন তুমি ডিটা হচ্ছে টিডিএস মাইনাস পিডিবি প্লাস সামেশন ওভার মিউ আই ডিএনআই বলছো, ভলিউম এবং টোটাল নাম্বার অফ পার্টিকেলকে কনস্ট্যান্ট রাখলে ডেল এস বাই ডেল ই যেটা তুমি পার্সিয়ালি করছো সেটা কিন্তু ভি আর এন কে কনস্ট্যান্ট রাখে, সেটা 1/t। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এইখানে তুমি একটা ইকুয়েশন পেলে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স থেকে, যেটা বলছে ডেল এস বাই ডেল ই এট কনস্ট্যান্ট ভি এন হচ্ছে কে ইন্টু বিটা। আর ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স থেকে তুমি একটা ইকুয়েশন পেলে কি বলছে, ডেল এস বাই ডেল ই এট কনস্ট্যান্ট ভি এন হচ্ছে 1/t। এবারে ম্যাক্রোস্কোপিক ও ম্যাক্রোস্কোপিকটা যদি একই হতে হয় তাহলে কি হবে, ওই দুটো ইকুয়েশন থেকে দেখো তোমার এই মানে কে ইন্টু বিটা সেটা 1/t এর সঙ্গে সমান হচ্ছে, সেখান থেকে বিটা হয়ে যাচ্ছে 1/k। তাহলে দেখো এই বিটার যে এক্সপ্রেশনটা তুমি পেয়ে গেলে, এই হচ্ছে বিটার এক্সপ্রেশনটা তুমি কিন্তু পেয়ে গেলে। তাহলে বিটার ভ্যালুটাই তোমার বের করা হয়নি ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনে, সেই বিটার ভ্যালুটাকে বের করলাম কি করে দেখো, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে এস ইকুয়াল টু কে এল এন ডব্লিউ, যেটা হচ্ছে মাইক্রোস্কোপিকের সঙ্গে ম্যাক্রোস্কোপিকের কানেকশন নিয়ে আসছে, সেইখান থেকে তুমি জাস্ট ওই ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, ডব্লিউর এক্সপ্রেশন হ্যানাতানা ব্যবহার করে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে ডেল এস বাই ডেলি ক্যালকুলেট করলে, আর ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স থেকে ডেল এস বাই ডেলি তুমি পেতে, এই দুটো কনসিস্টেন্ট হতে গেলে কি হবে, বিটাটাকে তোমাকে 1/kt নিতে হবে। তাহলে বিটার ভ্যালুটা আমি এমনভাবে চুজ করলাম যাতে করে মাইক্রোস্কোপিকের সঙ্গে ম্যাক্রোস্কোপিকের কানেকশনটা আসে, এন্ট্রপির সাথে থার্মোডাইনামিক ওয়েট ডব্লিউর কানেকশনটা আসে। বুঝতে পেরেছো? হচ্ছে, হ্যাঁ স্যার। তাহলে তাহলে এবারে দেখো, তাহলে এখন পর্যন্ত আমি যেটা করেছি সেটা সামারাই করে দিই। তাহলে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা আমি অলরেডি করেছিলাম, যেখানে বিটা ছিল, বিটার জায়গায় 1/kt বসিয়ে দিলাম। তাহলে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা এনআই বাই এন হচ্ছে জিআই ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি বাই জেড এস। আচ্ছা, সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই ছিল, বিটার জায়গায় 1/kt বসিয়ে দিলাম, তারপরে সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি। আচ্ছা, ইন্টারনাল এনার্জি ইউটা বা ইটা সেটা কি ছিল, সেটা আমি এখানে এখানে লিখেছিলাম হচ্ছে বিটার রেসপেক্টে। এই দেখো এইটা লিখেছিলাম বিটার রেসপেক্টে, তোমার ডেল এল এন জেড এস বাই ডেল বিটা লিখেছিলাম। এবার আমি একটুখানি তোমাকে এখানে বলে নিই, এক সেকেন্ড এখানটা একটু করে দিতে হবে হয়তো। দেখো তুমি কি করেছিলে না, ইন্টারনাল এনার্জিটাকে লিখেছিলে মাইনাস ডেল এল এন জেড এস বাই ডেল বিটা, এটাকে তুমি লেখো মাইনাস ডেল এল এন জেড এস বাই ডেল টি ইন্টু ডেল টি বাই ডেল বিটা। এটা হয়ে যাচ্ছে কত, মাইনাস ডেল এল এন জেড এস বাই ডেল টি, এটা 1 ডেল বিটা বাই ডেল টি, ডেল বিটা বাই ডেল টি এইটা।
আমি পরের লাইনে লিখছি মাইনাস ডেল এলএন জেড এস বাই ডেল টি যেমন আছে আছে, আচ্ছা 1 বাই, দেখো এটা ডেল টি অফ 1/kt, তাহলে এটা কত হলো মাইনাস ডেল এলএন জেড এস বাই ডেল টি 1/-1/kt², কারণ 1/kt ডেরিভেটিভ -1/kt², দেখো এই মাইনাস মাইনাস কেটে গেলে kt² উপরে চলে গেল, এটা কত হয়ে যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে অ্যাভারেজ এনার্জি ছিল, আর না হলে একটা এন থাকবে, এন থাকবে, এন থাকবে, এন থাকবে, এন থাকবে, এন থাকবে। দেখো এখানে মাইনাস মাইনাস কেটে চলে গেল, kt² উপরে চলে গেল, তাহলে এন kt² ডেল এল এন জেড এস বাই ডেল টি এটা হয়ে গেল। মানে বিটার বদলে তুমি টি এর রেসপেক্টে করে ফেললে। আর ইন্টারনাল এনার্জি বলছে এটা এনট্রপি হবে, এটা এনট্রপিটা কি হবে, এনট্রপিটা অলরেডি ছিল তো এন কে এল এন জেড এস প্লাস ই বাই টি, এখানে বিটা ইন্টু ই ছিল, এই যে এস ইকাল টু কি ছিল এন কে এল এন জেড এস প্লাস কে বিটা ইন্টু ই, কে বিটাকে তো 1/t, তাহলে ই বাই টি হয়ে গেল, এই হচ্ছে এনট্রপিটা হয়ে গেল। তাহলে দেখো, তাহলে এখন পর্যন্ত মানে আমরা যেটা পেয়েছি, মানে দিস ইজ মোর দেন এনাফ, মানে কি বলবো, মানে আমরা একদমই যে ফিলোসফি থেকে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটা পড়া হচ্ছে, সেই পার্টিকুলার যে আমাদের টার্গেট আর কি, সেই টার্গেটে আমরা অলরেডি পৌঁছে গেছি। আমাদের কি হচ্ছে যে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে তুমি ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টি তুমি বুঝতে চাইছো, তাহলে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টি তুমি বুঝতে চাও, তাহলে থার্মোডাইনামিক্সে কিন্তু দুটো হচ্ছে তোমার কি বলবো প্রিন্সিপাল স্টেট ফাংশন আছে, একটা হচ্ছে ফার্স্ট ল থেকে ইন্টারনাল এনার্জি, সেকেন্ড ল থেকে এনট্রপি। বাকি যারা আছে এনথালপি, হেলমহোল্টজ এনার্জি, গিবস থেকে, তাদের ডিরাইভ স্টেট প্রপার্টি বা সেকেন্ডারি স্টেট প্রপার্টি, সে তো অন্যভাবে সেট করে নেওয়া যাবে। তাহলে দুটোই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, একটা হচ্ছে এনট্রপি। দেখো ইন্টারনাল এনার্জি এবং এনট্রপিটাকে আমরা এনে ফেলতে পেরেছি। তাহলে ইন্টারনাল এনার্জি এবং এনট্রপি দুটো ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টি, যেটা থার্মোডাইনামিক সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল, সেইটাকে ইন টার্মস অফ মাইক্রোস্কোপিক প্রপার্টি, এই যে তোমার পার্টিশন ফাংশন, তার টার্মসে কিন্তু আমি এক্সপ্রেস করতে পেরেছি। তাহলে জাস্ট ইন্টারনাল এনার্জিটা এন কে টি স্কোয়ার ডেল এল এন জেড এস বাই ডেল টি কনস্ট্যান্ট এন ভি, আর একটা হচ্ছে তোমার এটা এনট্রপিটা হচ্ছে এন কে এল এন জেড এস প্লাস বাই টি। ঠিক আছে, তাহলে এই দেখো এই ম্যাক্রোস্কোপিক মাইক্রোস্কোপিকের কানেকশনটা আমি কিন্তু অলরেডি করে ফেলেছি। তাহলে প্রবলেমটা কোথায় রইল? প্রবলেমটা হচ্ছে দেখো এখন এই যে সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন জেড, যে জেডটা এইরকম ভাবে ডিফাইন, সেই জেডটা যতক্ষণ না পর্যন্ত কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে তুমি বের করতে পারছো, ততক্ষণ পর্যন্ত ইন্টারনাল এনার্জি বা এনট্রপির যে চিরাচরিত এক্সপ্রেশনগুলো তুমি ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে দেখতে অভ্যস্ত, সেটা কিন্তু এখানে পাচ্ছ না। তার মানে আমাদের নেক্সট কাজটা যেটা হবে সেটা হচ্ছে যে এই যে তোমার পার্টিশন ফাংশন যেটা জেড, সেই পার্টিশন ফাংশনটা কিন্তু আমাকে বের করতে হবে কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে। তো এইটা হচ্ছে আমাদের মূলত কাজ। তাহলে দেখো আমি ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা করে ফেলেছি, পার্টিশন ফাংশনের ডেফিনেশন করে ফেলেছি, পার্টিশন ফাংশনের ফর্মে ইন্টারনাল এনার্জি এনট্রপিকে এক্সপ্রেস করতে শিখে গেছি। তাহলে আমাদের নেক্সট যে কাজটা বাকি সেটা হচ্ছে যে তোমার ওই এনট্রপিটাকে তোমার বের করা। আর যে তোমাদের সময় হয়ে গেছে, বাকি কাজটা আমি বলছি না। যদি আমি ইন্টারনাল এনার্জি এবং এনট্রপিটাকে ইন টার্মস অফ পার্টিশন ফাংশন বের করতে পারি, তাহলে বাকি যে থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলো আছে, আদার থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলোকেও যে আমি বের করতে পারবো, সেটা খুব স্বাভাবিক। তারপর হেলমহোল্টজ ফ্রি এনার্জিটা, এটা হচ্ছে ই মাইনাস টিএস, ই এর ভ্যালু জানি, এস এর ভ্যালু বসিয়ে দাও, বসিয়ে দিলে এটা হয়ে যাবে মাইনাস এন কেটি এল এন জেড এস, এগুলো বাড়িতে করে নেবে। আচ্ছা প্রেশার, তুমি জানো যে প্রেশারটা হচ্ছে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে মাইনাস ডেল এ বাই ডেল বি এট কনস্ট্যান্ট পি আর এন, এখানে এটা হচ্ছে হেলমহোল্টজ ফ্রি এনার্জি। আর এর এক্সপ্রেশন যখন তুমি পেয়ে গেলে, তাহলে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে প্রেশারের এক্সপ্রেশন পেয়ে যাবে। আচ্ছা কেমিক্যাল পোটেনশিয়াল, এটা হচ্ছে ডেল এ বাই ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম এন জে যে নট ইকাল টু আই, এর এক্সপ্রেশন পেয়েছো, তুমি বসিয়ে দাও, করে কেমিক্যাল পোটেনশিয়াল পেয়ে যাবে। এনথালপি ইউ প্লাস পিভি, তুমি জাস্ট পি এর এক্সপ্রেশন পেয়েছো, এনার্জি ই এর এক্সপ্রেশন পেয়েছো, সেটাকে বসিয়ে দাও, করে এনথালপি পেয়ে যাবে। গিভস ফ্রি এনার্জি জি মাইনাস এইচ মাইনাস টি এস, তুমি এখানে যেহেতু এইচ পেয়ে গেলে, আর এনট্রপি তুমি অলরেডি জানতে, বসিয়ে দাও, তুমি জি পেয়ে যাবে। হিট ক্যাপাসিটি সিবিটা ডেল ই বাই ডেল্টা এট কনস্ট্যান্ট এনভি, বা সিপিটা ডেল এইচ বাই ডেল্টা এট কনস্ট্যান্ট এনপি। এবারে ই এর এক্সপ্রেশন তুমি জানো, এইচ এর এক্সপ্রেশন তুমি জানো, করে বসিয়ে দাও, তুমি সেখান থেকে সিবিসিপি পেয়ে যাবে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত বললাম। যেটা কথা হচ্ছে যে মানে মূলত যে জায়গাটা আমি এখানে এমফ্যাসিস দিলাম, এর পরেরটা আমি পার্টিশন ফাংশন নিয়ে বাকি মানে এই কথাগুলো পরে বলবো।
তো যেটা কথা সেটা হচ্ছে যে থার্মোডাইনামিক পার্টিশন ফাংশনের টার্মসে সমস্ত থার্মোডাইনামিক কোয়ান্টিটি, শুধুমাত্র ইন্টারনাল এনার্জি, এন্ট্রপি না, এরা তো ফান্ডামেন্টাল, এইগুলো পারলে তো বাকিগুলো অটোমেটিক্যালি পারবো। তো সমস্ত থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলোকে এক্সপ্রেস করতে পারা যায়। এই পর্যন্ত আমরা দেখলাম। তার মানে আজকে দেখো, আজকে ক্লাসটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে তিনটে যে ফান্ডামেন্টাল ডিস্ট্রিবিউশন আছে তার মধ্যে একটা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা আমরা ডিরাইভ করলাম একদম সিস্টেমেটিক্যালি, এবং ডিরাইভ করাটা খুব ডিটেলে করতে হবে এখানে, কারণ এখানে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটা প্রপারলি ইউজ, ল্যাগরাঞ্জেস মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ারের প্রপারলি ইউজটাকে করতে হলো, কারণ এই ইউজগুলো পরবর্তীকালে বোস আইনস্টাইন বা ফেরমি-ডিরাক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তোমার লাগবে। এটা 1 নম্বর। 2 নম্বরে যে পার্টিশন ফাংশন জিনিসটাকে সেটা ইন্ট্রোডিউস করা হলো এইটা। আর তার সঙ্গে হচ্ছে পার্টিশন ফাংশনের টার্মসে হচ্ছে আমি থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলো শুধুমাত্র ইন্টারনাল এনার্জি, এন্ট্রপি নয়, বাকিগুলো হেলমুথ এনার্জি, প্রেশার, তোমার কেমিক্যাল পোটেনশিয়াল, এনথালপি, গিভস পোটেনশিয়াল, হিট ক্যাপাসিটি, সেগুলোকে এক্সপ্রেস করতে পারবে। মানে দেখো যা যা থার্মোডাইনামিক কোয়ান্টিটি আমরা অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল, যে সমস্ত থার্মোডাইনামিক কোয়ান্টিটি আমি ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে এনকাউন্টার করেছি, প্রত্যেকেই কিন্তু ইন টার্মস অফ পার্টিশন ফাংশন বের করতে পারা যায়। দেখো তাহলে যা বলেছি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে নাকি? তাহলে আজকে আমরা এই পর্যন্তই করব। আর কালকে সকালে একটা ছোট্ট ক্লাসে, মানে মানে রবিবারের ক্লাসটা তো একটু ছোট ক্লাস হচ্ছে, রবিবারের ক্লাসে হচ্ছে আমরা ওই 1 ঘন্টা 15 মিনিট সময়ের মধ্যে হচ্ছে এই পার্টটাকে কন্টিনিউ করে এই পার্টিশন ফাংশন নিয়ে কিছু জেনারেল ডিসকাশনের জায়গা আছে। হ্যাঁ, এই জেনারেল ডিসকাশনটা আমাদের করে নিতে হবে, সেটা আমরা কালকের ক্লাসে করে নিতে পারবো। বলো, কারো কিছু অসুবিধা থাকলে বলো। ঠিক আছে, একদম। হ্যাঁ, একদম সুন্দর করে বুঝে বুঝে জিনিসগুলোকে করবে, বুঝলে তো? হ্যাঁ, আমি লিখে লিখে করছি না, লিখে লিখে করা হয়তো আমার উচিত ছিল, কিন্তু একটা সুন্দর পিপিটি আছে বলে আমি পিপিটি নিয়েই ভালো করে বুঝিয়ে বলছি জিনিসটাকে আর কি। কেন ওই লিখতে গেলে কি হয়, অনেক কিছু দেখবে তোমার মানে বড্ড বেশি স্লো হয়ে যায় আর কি। মানে কি বলবো, একটা যেটা 2 ঘন্টার ক্লাসটা আমি পিপিটি নিয়ে বলে 1 ঘন্টায় হয়ে যায়, নাহলে তখন যেটা হবে যে তোমার একটু নাম্বার অফ ক্লাস একটু বেশি লেগে যাবে আর কি। ওই জন্য আমি এখন এটা করছি। হ্যাঁ, এরপরে ওই দেখবে আরো মাসখানেক পরে নতুন এমএসটির ছেলেরা যারা আসবে, হ্যাঁ, আমাদের কলেজে তাদেরকে তখন আমি আর একবার ওই হাতে লিখে, হ্যাঁ, যেটা আমি এদের এদের তো হাতে লিখেই করেছিলাম নাকি অনিমেষদের? কি করেছিলাম তোদের তোদের সময়? হ্যাঁ, ওই হাতে লিখে আমি আরেকবার করব, তখন যদি কেউ ইন্টারেস্টেড থাকে সে চাইলে আরেকবার করে নিতে পারে, এবং সেটা এই সেমিস্টারের মধ্যেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। তাহলে আমি ওই অনলাইনেও হয়তো আরেকবার হাতে লিখে করব, হাতে লিখে যখন করব তখন হচ্ছে আরেকবার চাইলে কেউ করে নিতে পারে। এখন যদি সুন্দর পিপিটিটা আছে আমাদের অলরেডি, হ্যাঁ, তাহলে সেই জন্য আমি পিপিটি থেকে বলছি। কিন্তু কারো যদি মানে অসুবিধা হয় তো বলবে, আমি এটা বারবার যদি কোনো একটা জায়গায় হয়তো ওই যে আমি স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করছি, আমি জাস্ট একটা হঠাৎ করে বলে দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছি না। কোনো একটা স্টেপ যদি বুঝতে অসুবিধা হয়, মনে হচ্ছে পিপিটিতে সেটা ক্লিয়ার হচ্ছে না, সেগুলো আমি কষে দেবো, সেগুলো সব করে নেবো। ঠিক আছে?